আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আপনাদেরকে স্বাগত জানাচ্ছি জেনেসিস অনলাইন ইউনিভার্সিটির ফার্মাকোলজি ক্লাসে। আজকে আমাদের ক্লাস নেবেন রাজশাহী মেডিকেল কলেজের অত্যন্ত জনপ্রিয় স্যার ডক্টর ইকবাল হোসেন সাগর স্যার। আমরা যারা আজকের টপিকসটি হচ্ছে ইন্ট্রোডাকশন অফ ফার্মাকোলজি। আমরা যারা সরাসরি স্যারের ক্লাস করেছি তারা জানি স্যার কতটা চমৎকার ক্লাস নেন। আপনাদের সকলকে স্বাগত জানাচ্ছি স্যারের ক্লাসটি করার জন্য। ধন্যবাদ। ওকে, থ্যাংক ইউ। স্যার আপনি আসসালামু আলাইকুম। জি স্যার। হ্যাঁ, আসসালামু আলাইকুম। যারা আজকে আমার এই ক্লাসে জয়েন করছো সবাইকে আমার পক্ষ থেকে শুভেচ্ছা। আশা করি সবাই ভালো আছো, সুস্থ আছো এবং আজকে আমি আমাকে সৌভাগ্যবান মনে করব, কারণ হচ্ছে যে ফার্মাকোলজির যে ক্লাসগুলো আছে আমি স্টার্টিং মানে প্রথম যে ক্লাস সেটা নিতে পারছি, এটা আমি আসলে সৌভাগ্যবান মনে করছি। এবং শুরু করতে চাচ্ছি বা আমি তোমাদেরকে বলতে চাচ্ছি যে যেটা আসলে ফার্মাকোলজি পুরোটাকে আসলে ইন্ট্রোডাকশন করিয়ে দেয়। ফার্মাকোলজি বিষয়টা আমি বলবো যে একটু জটিল বোঝার জন্য, কিন্তু আমি যদি এই ইন্ট্রোডাকশন চ্যাপ্টারটা একটু ভালো করে জানি তাহলে আমার মনে হয় যে এখানে ফার্মাকোলজি ইন্ট্রোডাকশন হয়ে যাবে মোটামুটি। তো আমি স্টার্ট করি। সবাইকে আবারও শুভেচ্ছা জানাচ্ছি এবং ধন্যবাদ জানাচ্ছি আমার ক্লাসে জয়েন করার জন্য। তো ফার্মাকোলজিকে আমি যদি ইন্ট্রোডাকশন করাতে চাই তাহলে এইখানে আসলে শুধুমাত্র একটা ওয়ার্ড দিয়ে সম্ভব ফার্মাকোলজিকে ইন্ট্রোডাকশন করা, দ্যাট ইজ দি ওয়ার্ড ইজ ফার্মাকোলজি, যেটা একটা গ্রিক ওয়ার্ড এবং এইটা এখানে দুইটা গ্রিক ওয়ার্ডের কম্বিনেশন আছে। একটাকে আমরা বলছি ফার্মাকন আর একটা হচ্ছে লগোস। তো ফার্মাকন যেটা আছে, ফার্মাকন মিন যেটা অর্থ, ফার্মাকনের অর্থ হচ্ছে যে ড্রাগ অর পয়জন। তাহলে ফার্মাকোলজিতে আমরা কি নিয়ে আলোচনা করছি আমরা কিন্তু এখানে বলেই দিলাম যে আমরা এখানে ড্রাগ নিয়ে, কিছু কিছু জায়গায় ফার্মাকনের অর্থ পয়জন লেখা আছে, ড্রাগ অর পয়জন যে কোনো একটা বলা যাবে। আমরা ড্রাগ এই টার্মটাই বা এই শব্দটাই আমরা আসলে বেশি ইউজ করে থাকি। আর আরেকটা যেটা আছে সেটা হচ্ছে যে অনেক সময় কিছু কিছু জায়গায় কিছু এটাকে পয়জন বলা হয়েছে। তো আমরা ড্রাগ শব্দটা বেশি ইউজ পছন্দ করি এবং বেশি আমরা ইউজ করবো। আমরা এটা ফার্মাকন কথার অর্থ হচ্ছে যে ড্রাগ। আর লগোস যেটা শব্দটা আছে এটার মানে হচ্ছে স্টাডি। তাহলে এখানে ফার্মাকোলজি এই শব্দটার অর্থ পুরোপুরি যদি আমরা এখানে করি তাহলে এখানে যেটা হবে সেটা হচ্ছে যে স্টাডি অ্যাবাউট ড্রাগস। তাহলে ড্রাগের স্টাডি আমরা হচ্ছে যে করব সেটা, আমরা যে সাবজেক্টে পড়বো সেটাই হচ্ছে ফার্মাকোলজি। আসলে ড্রাগের আমরা কি স্টাডি করব, এখানে নেক্সট কোশ্চেন যেটা চলে আসবে সেটা ড্রাগের আমরা এখানে কি পড়বো। আমি এই চ্যাপ্টার থেকে আসলে বলবো তোমাদেরকে একটু সামারাইজ করে দেবো যে এখানে আমাদের রিটেন আমরা কিভাবে কোশ্চেন করতে পারি বা কিভাবে কোশ্চেন হতে পারে, ভাইবা কিভাবে কোশ্চেন হতে পারে। কিন্তু এই সাবজেক্টটাকে আমি নিয়েছি নিজে, এটাকে আমি জাস্ট একটু এটা ইন্ট্রোডাকশন তোমাদেরকে দিয়ে দিচ্ছি। ইন্ট্রোডাকশন শেষ করার পরে আমি আসলে পড়াবইভাবেই আমি কোশ্চেন করবো, আমি আনসার করবো যে এই কোশ্চেনটা এভাবে হতে পারে, এর আনসার তোমরা এভাবে করতে পারো, কিভাবে করতে পারো সেটা তোমাদেরকে জাস্ট একটু আমি বলে দেবো। তো এখন আমি যে বললাম যে ফার্মাকন আর হচ্ছে লগোস এই দুটো গ্রিক ওয়ার্ড এবং এই দুটো সমষ্টি হচ্ছে স্টাডি অ্যাবাউট ড্রাগস। এই তাহলে ড্রাগের স্টাডি করব। তো এখন আমি যদি বলি যে ড্রাগের কি স্টাডি করব, ড্রাগের কি স্টাডি করব, এটা আমরা ফার্মাকোলজির যদি ডেফিনেশন বলি, ডেফিনেশনের মধ্যে ড্রাগের কি স্টাডি করব আমরা সেটা কিন্তু পুরোটা একদম চলে আসবে এখানে। যেমন আমরা যদি ফার্মাকোলজির আসলে অনেক রকম অনেক ডেফিনেশন আছে, ডেফিনেশন গুলা আমরা যেটা ডেফিনেশন অনেক রকম হতে পারে, তারপরও খুব পুরনো একটা ডেফিনেশন আছে যেটা আসলে আমরা সবসময় পছন্দ করি বা আমরা সবসময় জানতে চাই। এটা ছাড়াও এই ডেফিনেশনের পুরনো ডেফিনেশনটা ছাড়াও ফার্মাকোলজির আরেকটা ডেফিনেশন আছে যেটা ক্যাটজাং এর দেওয়া আছে, সেটাও নিয়ে আমি একটু বলবো। তবে এই আমাদের যে পুরনো যে ডেফিনেশনটা আছে সেটাই আসলে সবাই সর্বজন মনে করো যে গ্রাহ্য এবং সবাই এটা বললে এটাকে মেনে নেবে। তো ডেফিনেশনটা এরকম, আমি একটু বলি তোমাদেরকে যে ইন ব্রড সেন্স ফার্মাকোলজি embraces the knowledge of history, source, physical and chemical properties, biochemical and physiological effects, mechanism of action, absorption, distribution, biotransformation, excretion, clinical uses and adverse effect of drugs. আমার মনে হয় যে পুরো ফার্মাকোলজি এই একটা ডেফিনেশনের মধ্যে এখানে মোটামুটি পরিচিত হয়ে গেছে। এখানে বাদ পড়েছে এমন কিছু না যে আমরা একটা ড্রাগের কি কি বিষয়ে আলোচনা করবো। তো প্রথমে হচ্ছে যে আমরা ড্রাগের কি কি আলোচনা নলেজ নেব। একটা ড্রাগের আমরা হিস্ট্রি নেব,
ড্রাগের সোর্স কোন সোর্স থেকে আসতেছে, এটা ন্যাচারাল সোর্স থেকে আসছে, সোর্স থেকে আসলে কোথা থেকে আসছে, প্ল্যান্ট থেকে আসছে না, এটা অ্যানিমাল থেকে আসছে বা আদার কোন সোর্স থেকে আসতেছে কিনা, বা এটা কোনো তোমাদের হচ্ছে যে যেটা আমরা বলি যে সিনথেটিক সোর্স থেকে আসতেছে, ল্যাবরেটরি সোর্স থেকে আসতেছে কিনা, এরকম। তার সঙ্গে ফিজিক্যাল কেমিক্যাল প্রপার্টি, এই ড্রাগটা কি ওয়াটার সলিবল না লিপিড সলিবল, তারপরে ড্রাগটা হচ্ছে তোমার পিএইচ কেমন, সলিবিলিটি কেমন, এই জিনিসগুলা, বায়োকেমিক্যাল এন্ড ফিজিওলজিক্যাল ইফেক্ট, এটা কি কি ইফেক্ট তৈরি করতে পারে, তার সঙ্গে এটার মেকানিজম অফ অ্যাকশন, বডিতে একটা ড্রাগ কিভাবে কাজ করে, ডিটেলস মেকানিজম অ্যাকশন, এবং এটার অ্যাবজর্পশন, ডিস্ট্রিবিউশন, বায়োট্রান্সফরমেশন, এক্সক্রিয়েশন, এর সঙ্গে হচ্ছে ক্লিনিক্যাল ইউজ, এবং সর্বশেষে আমরা যেটা এখানে ইনক্লুড করব সেটা হচ্ছে অ্যাডভার্স ইফেক্টস অফ ড্রাগ। তো এই ডেফিনেশনটা মোটামুটি সবাই পছন্দ করে, এবং এটা মুখস্থ করলেই, যদি মনে করো যে একটা ডেফিনেশন আমি মুখস্থ করবো, তাহলে তোমাদেরকে এই ডেফিনেশনটা আসলে মুখস্থ করতে হবে। যদি অনেকে বলতে চাও যে তার একটা তাহলে এমন একটা ডেফিনেশন আর কোনো আছে কিনা, বা কোনো অন্য কোনো রেফারেন্স কোনো ডেফিনেশন আছে কিনা, এটা থেকে আর্টজাঙ্গের প্রথমেই যে ইন্ট্রোডাকশন চ্যাপ্টার আছে সেখানে কিন্তু একটা ডেফিনেশন আছে, এটাও তোমরা অনেকে দেখতে পারো, যারা একটু ইন্টারেস্টেড বেশি তারা এটা তোমরা বুঝতে করতে পারো যে এখানে ডেফিনেশনটা এমন ভাবে দেওয়া আছে, ফার্মাকোলজি ক্যান বি ডিফাইন্ড অ্যাজ দি স্টাডি অফ সাবস্টেন্স দ্যাট ইন্টারঅ্যাক্ট উইথ লিভিং সিস্টেম থ্রু কেমিক্যাল প্রসেসেস, especially by binding to regulatory molecule and activating or inhibiting normal body processes. কথাগুলো আসলে সোজা, কথাগুলো যে খুব জটিল কিছু তা না, সোজা, কিন্তু একটু বড় ডেফিনেশন। আমি আগেরটাই বলি বা পরেরটাই বলি, যেটাই বলি, ডেফিনেশন গুলা একটু বড়, একটু মুখস্থ করতে তোমাদের একটু কষ্ট হবে। তবে বারবার যদি পড়ো, একজন আরেকজনকে বলো বা পড়ো, তাহলে আমার মনে হয় মুখস্থ হয়ে যাবে। তাহলে আমি মনে হয় ফার্মাকোলজিকে ইন্ট্রোডাকশন করে দিতে পেরেছি, যে আমরা ফার্মাকোলজি ড্রাগ নিয়ে পড়বো, এবং ড্রাগের আমরা কোন কোন অ্যাসপেক্ট কভার করবো, আমরা ড্রাগের হিস্ট্রি কভার করবো, আমরা ড্রাগের স্ট্রাকচার কভার করব, ফিজিক্যাল কেমিক্যাল প্রপার্টি কভার করব, তারপরে এর বায়োকেমিক্যাল এন্ড ফিজিওলজিক্যাল ইফেক্ট যেটা আছে সেটা কভার এখানে জানবো, মেকানিজম অ্যাকশন জানবো, অ্যাবজর্পশন, ডিস্ট্রিবিউশন, মেটাবলিজম বা বায়োট্রান্সফরমেশন, এক্সক্রিয়েশন, তার সঙ্গে ড্রাগের ক্লিনিক্যাল ইউজ এবং অ্যাডভার্স ইফেক্ট অফ ড্রাগ। লাস্ট অফ অ্যাডভার্স ইফেক্ট সব পড়ে ফেললা, দেখলে যে ড্রাগের অ্যাডভার্স ইফেক্টটাই পড়া নাই, তাহলে কিন্তু হবে না। একটা ড্রাগ দেওয়ার আগে আমাকে সব, যেহেতু আমরা যে মেডিসিন গুলো নিয়ে কাজ করছি, প্রতিটা ড্রাগেরই কিছু না কিছু সাইড ইফেক্ট আছে, কম হোক বেশি হোক আছে, কোনটা আবার সিরিয়াস সাইড ইফেক্ট আছে, অর্থাৎ অ্যাডভার্স ইফেক্ট জানাই লাগবে, যে এই ড্রাগটা দিলাম, দিলে কি কি অ্যাডভার্স ইফেক্ট আমাকে হতে পারে, এটা সবসময় আমার মাথায় রাখতে হবে। এরপর আমি ফার্মাকোলজিকে ইন্ট্রোডাকশন করানোর জন্য আরেক ছোট্ট আর 2-3টা লাইন বলবো, তারপরে আসলে আমরা যে পরীক্ষার পড়া বা আমরা কিভাবে এটা আমরা প্রিপারেশন নিব আমরা পরীক্ষার জন্য, সেটাকে আমরা একটু মানে জানবো। ফার্মাকোলজি আসলে প্রায় প্রায় 1500 বছর ধরে চেষ্টা করা হচ্ছে যে ফার্মাকোলজিকে একটা নির্দিষ্ট প্ল্যাটফর্মে নিয়ে আসা, যে একটা ড্রাগের স্ট্রাকচার বা আমরা স্ট্রাকচার, তার ডোজেস ফর্ম, তার রুটস অফ অ্যাডমিনিস্ট্রেশন, ক্লিনিক্যাল ইউজ, এই পুরোটা সবকিছু মিলে একটা প্ল্যাটফর্মে নিয়ে আসার জন্য চেষ্টা করা হচ্ছে প্রায় লাস্ট 1500 ইয়ার্স। এর মধ্যে আসলে এই চেষ্টার করতে করতেই 1700 সালের শেষের দিকে ব্রিটিশরা মেটেরিয়া মেডিকা নামে একটা বই তৈরি করে বা একটা পুস্তক তৈরি করে তারা, সেখানে কিন্তু এই ফার্মাকোলজির কিছুটা প্রতিফলন হয়ে গেছিল। এরপর লেট 18th সেঞ্চুরি, তারপরে পুরো 19th সেঞ্চুরি এবং 20th সেঞ্চুরির প্রথম দিকে আসলে ফার্মাকোলজির অনেক বেশি ডেভেলপমেন্ট হয়েছে। এই ডেভেলপমেন্ট গুলার কারণ কিন্তু একটাই, কারণ হচ্ছে যে এক্সপেরিমেন্টাল ফিজিওলজি, এক্সপেরিমেন্টাল ফার্মাকোলজি এই চালু হওয়ার জন্যই কিন্তু এই ডেভেলপমেন্টাল হয়েছে। যখনই আমরা এক্সপেরিমেন্টাল ফিজিওলজি বা এক্সপেরিমেন্টাল ফার্মাকোলজি চালু করেছি, তখনই কিন্তু আমরা একটা ড্রাগের ইফেক্ট সম্বন্ধে আমরা খুব ভালো করে জানতে পেরেছি, ডোজ কি কি হতে পারে সেটা জানতে পেরেছি, মেকানিজম অ্যাকশন জানতে পেরেছি, তারপরে এটা কি কি অ্যাডভার্স ইফেক্ট কি ধরনের করতে পারে, সেই জিনিসগুলো আমরা জানতে পেরেছি। তো এই সময়টাতে ডেভেলপ হয়ে গেছে। তো যাই হোক, এটাই হচ্ছে ফার্মাকোলজি ইন্ট্রোডাকশন। আমরা এখন আসলে আমাদের যে এই চ্যাপ্টারের কি ধরনের আমরা কোশ্চেন অ্যান্সার পেতে পারি, বা আমরা ভাইবা কিভাবে আমরা অ্যান্সার গুলো করবো, সেটা আসলে একটু আমরা আলোচনায় চলে যাবো। তো প্রথম যে এখানে আমরা টপিকসটা পড়বো, সেটা হচ্ছে আমাদেরকে এখানে 1 নম্বরে পড়তে হবে ফার্মাকোলজি ডেফিনেশন এবং ফার্মাকোলজি ব্রাঞ্চ। এটা মানে শুরু, একদম শুরুর মানে 1 নম্বরের উপরে যদি আমি কিছু বলে থাকি, তাহলে হচ্ছে যে এটা ফার্মাকোলজি ডেফিনেশন জানতে হবে, তার সঙ্গে ফার্মাকোলজির ব্রাঞ্চ জানতে হবে। তো ডেফিনেশনটা আমরা পড়েই ফেলেছি এটা।
2 নম্বরে আমি যেটা জানবো সেটা হচ্ছে এরপরে চলে আসবে ড্রাগের ডেফিনিশন, তার সঙ্গে হচ্ছে ড্রাগের বেনিফিট বা ড্রাগের ইউজ, এটা 2 নম্বরে চলে আসবে। খুব একদম এই দুইটাই একদম পুরো ঝাড়া মুখস্থ রাখতে হবে। 3 নম্বর যেটা চলে আসবে সেটা হচ্ছে একটা ড্রাগ এবং একটা মেডিসিন, এই দুইটার মধ্যে ডিফারেন্সটা কি, এটা কিভাবে ডিফারেন্স, এই দুটাকে আমরা কিভাবে বুঝবো, এই দুটোর মধ্যে বেসিক পার্থক্য কোথায় সেটা আমরা একটু জানবো। 4 নম্বর যদি আমরা চলে আসি তাহলে আমরা চলে আসবো হচ্ছে তোমার ড্রাগের ইনফরমেশন সিস্টেম, বা আমরা অনেক সময় বলি ড্রাগ কম্পেন্ডিয়া, যেখানে আসলে মেইনলি যে দুইটা জিনিস সম্বন্ধে আমরা জানবো সেটা হচ্ছে ফার্মাকোপিয়া আর একটা হচ্ছে ফর্মুলারি, এই দুটো সম্বন্ধে জানবো। এরপরে যেটা আছে সেটা হচ্ছে যে ড্রাগ নমেনক্লেচারটা নিয়ে আসলে রিটেনে তেমন বেশি কোশ্চেন করা হয় না, তবে ভাইরে আমরা জিজ্ঞেস করি ড্রাগের কি কি নাম আছে বলো দেখি, কোন নামের বৈশিষ্ট্য কি, কোন নামটা আমরা ব্যবহার করছি, কোনটা আমরা করছি না, এটা। আর এরপর তোমার ডোজ সম্বন্ধে এই চ্যাপ্টার আমাদেরকে পড়তে হবে, বিভিন্ন রকম ডোজ। ডোজ বলতে কি বুঝি, কি কি ডোজ আছে, কিছু ডোজের এক্সাম্পল, তাদের ডেফিনিশন, এই ডোজগুলো বলতে কি বুঝি, এবং আমরা ড্রাগকে কিভাবে এরপরে ক্লাসিফাই করব, এই জিনিসগুলো তোমাদের আসলে ড্রাগ যেমন হাউ ড্রাগ ক্যান বি ক্লাসিফাইড, এই জিনিসটা একটা কোশ্চেন হয়, কিন্তু এটা আসলে তোমাদের এমবিবিএস লেভেলের জন্য খুব বেশি ইম্পর্টেন্ট, একটু ধারণা রাখলেই হবে। এটা এমফিল বা এবং লেভেলে কিন্তু এই কোশ্চেনটা হয়, আর ড্রাগ আমরা কিভাবে ক্লাসিফাই করতে পারি। তার তোমাদের জন্য এখানে লাস্ট যেটা মানে খুবই ভেরি 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 ইম্পর্টেন্ট, সেটা হচ্ছে যে আমরা একটা ড্রাগের সেফটি মার্জিন কিভাবে দেখবো, এবং থেরাপিউটিক ইন্ডেক্স নিয়ে আসলে এই চ্যাপ্টারটি আমরা কিছু কথা বলি। থেরাপিউটিক ইন্ডেক্স ইজ ভেরি ভেরি ইম্পর্টেন্ট আমাদের ড্রাগের সেফটি মার্জিন দেখার জন্য। তো আমরা এখানে প্রথম যে কোশ্চেনটা বলছি সেটাই আমরা চলে আসি। আমরা এখানে যেটা বললাম যে ফার্মাকোলজি ডেফিনিশন উইথ ব্রাঞ্চেস, যখন আমি ডেফিনেশন বলে ফেলেছি, ডেফিনেশন কিভাবে পড়বা, একটা আমি ওল্ডার ডেফিনেশন বলেছি, সেই ডেফিনেশনটা আমি বলছি সবাই পছন্দ করে, অনেক আমাদের স্যাররা বা আমাদের স্যাররাও যারা তারা পছন্দ করে, সেটা বলবা। যদি কেউ মনে হয় যে না আমি এটাতে পড়বো, আমি একটু আরেকটু জানতে চাচ্ছি, বা তাহলে তুমি যে বলেছিলে ফার্মাকোলজির একটা ক্যাটজাঙ্গার একটা বই আছে, বইয়ের ডেফিনেশন দেওয়া আছে, সেটা আমি একটু জাস্ট বলেছি, ওটা তোমরা মুখস্থ করতে পারো। যদি মনে করো না দরকার নাই, এত ঝামেলায় আমি যাবো না, আমি মনে করি এত ঝামেলা যাওয়ার দরকার নাই, একটা ডেফিনেশন পড়ো, এবং প্রথম যে ডেফিনেশন বললাম যে ফার্মাকোলজি এমপ্রেসেস দি নলেজ হিস্ট্রি সোর্স এভাবে করে যে ডেফিনেশনটা বললাম সেটা তোমরা মুখস্থ রাখবে, তাহলে আমার মনে হয় যে তোমাদের ডেফিনেশনের ঝামেলাটা চলে যাবে। এরপর যেটা চলে আসি ব্রাঞ্চ। ব্রাঞ্চের বিষয়ে অনেকগুলো কথা আছে। ব্রাঞ্চ যখন আমরা পড়তে যাব, অবশ্যই ব্রাঞ্চ বলার সময় আমরা চেষ্টা করব যে আমরা একটু জাস্ট ভাগ করে বলার, কিছু ওল্ডার ব্রাঞ্চ আছে, কিছু নিউয়ার ব্রাঞ্চ আছে, এটা হলে সবচেয়ে ভালো হয়। কারণ এগুলো আমি বলি যে খুব সহজ কোশ্চেন এবং খুব বেসিক আমরা বলবো, আমরা অবশ্যই এখানে ভাগ করে বলবো, ওল্ডার ব্রাঞ্চ কিছু বলবো, নিউয়ার ব্রাঞ্চ কিছু বলবো। যেমন আমি ওল্ডার ব্রাঞ্চের কিছু এক্সাম্পল দিই, ফার্মাকগনোসি আছে, এর মধ্যে ফার্মাকোকাইনেটিক্স আছে, ফার্মাকোডিনামিক্স আছে, টক্সিকোলজি আছে, ফার্মাকোজেনেটিক্স আছে, ফার্মেসি আছে, তারপরে ক্লিনিক্যাল ফার্মাকোলজি আছে, ফার্মাকোথেরাপিউটিক্স আছে, এইরকম কিছু ব্রাঞ্চ আছে যেগুলো হচ্ছে তোমার ওল্ডার ব্রাঞ্চ। এর সঙ্গে আসলে যেমন আমার পৃথিবী এগিয়ে যাচ্ছে, তার সঙ্গে আমাদের মেডিকেল সায়েন্সও অনেক বেশি আসলে প্রতিদিন গবেষণা করতে করতে এগুলো অনেক ডেভেলপ হয়ে যাচ্ছে। যেমন একটা সময় ছিল যখন শুধুমাত্র একটা সাবজেক্ট ছিল মেডিসিন, সার্জারি, গাইনি, তো এর মধ্যে কোনো ব্রাঞ্চিং ছিল না, সার্জারি ছিল শুধু সার্জারি। একজন সার্জন, যিনি সার্জন তিনি হেডও সার্জারি করবে, উনি অ্যাবডোমিনাল সার্জারি করবে, উনি কোলোরেক্টালও করবে, উনি বার্নও ম্যানেজ করবে, উনি প্লাস্টিক সার্জারি করবে, সব এরকম এক সময় ছিল। কিন্তু এখন কিন্তু এইটা ব্রাঞ্চিং হয়ে গেছে, শুধু জেনারেল সার্জন না, এখন নিউরো সার্জন আলাদা হয়ে গেছেন, তারপরে তোমার হচ্ছে যে কোলোরেক্টাল সার্জন আলাদা হয়ে গেছেন, হেপাটোবিলিয়ারি সার্জন আলাদা হয়ে গেছেন, বার্ন প্লাস্টিক সার্জন আলাদা হয়ে গেছেন। সেরকম ফার্মাকোলজির মধ্যেও কিন্তু অনেক ডিভিশন চলে আসছে এবং ব্রাঞ্চ ডেভেলপ হয়ে গেছে। হ্যাঁ, সময়ের চাহিদা মেটাতে আসলে এই জিনিসগুলো ডেভেলপ হয়ে গেছে, এবং আমাদের নিজেদের যে মেডিকেল সায়েন্সে আমরা যে মানে উন্নতি করছি, এটার ফলে মানে এটার ফলেই এই ব্রাঞ্চ গুলা তৈরি হয়ে গেছে। এরকম কিছু ব্রাঞ্চ আছে যেমন মলিকুলার ফার্মাকোলজি, ইমিউনো ফার্মাকোলজি, নিউরো ফার্মাকোলজি, বায়োটেকনোলজি, ফার্মাকোজেনোমিক্স, ফার্মাকো এপিডেমিওলজি, ফার্মাকো ইকোনমিক্স, বায়োকেমিক্যাল ফার্মাকোলজি, ফার্মাকোভিজিলেন্স। মোটামুটি আমি এই নিউয়ার আর ওল্ডার দুইটা মিলে 20টা মতো ব্রাঞ্চ অলরেডি বলে ফেলেছি। পরীক্ষায় তো 20টা ব্রাঞ্চ, এটা যদি 20টা ব্রাঞ্চ আমি মুখস্থ রাখতে যাই, তাহলে আমার এরপরে যত চ্যাপ্টার আছে, তোমার রুটস আছে, কাইনেটিক্স আছে, ডাইনামিক্স আছে, অ্যান্টিবায়োটিক্স আছে, সবগুলা কিন্তু একদম মাথা থেকে আউট হয়ে যাবে। সেটার জন্য আমি যেটা বলবো যে সব দরকার নাই, তোমার ইম্পর্টেন্ট 5টা ব্রাঞ্চ ওল্ডার ব্রাঞ্চ মনে রাখবা, কিছু নিউয়ার ব্রাঞ্চ তোমরা
মনে মনে রাখবা, মনে রাখার চেষ্টা করবা। আমরা তোমাদের জন্য মানে এমবিবিএস লেভেলে আমরা ওল্ডার ব্রাঞ্চ গুলা নিয়ে আসলে কোশ্চেন গুলা বেশি করি। ওল্ডার ব্রাঞ্চ গুলা যেমন তোমার হচ্ছে যে কাইনেটিক্স, ডাইনামিক্স, তারপরে টক্সিকোলজি, তারপরে ক্লিনিক্যাল ফার্মাকোলজি। হ্যাঁ, এই 4টা ব্রাঞ্চ নিয়ে কিন্তু আমরা তোমাদের কোশ্চেন বেশি করি। যখনই বলবে ব্রাঞ্চ ব্রাঞ্চ বলার পরেই কিন্তু আমরা বলে ফেলবো যে তাহলে তুমি ফার্মাকোকাইনেটিক্স ডিফাইন করো বা ফার্মাকোডাইনামিক্স ডিফাইন করো। কাইনেটিক্স যেটা তুমি ডিফাইন করলে ওখানে ধরো যে টপিকস গুলো আছে ওর মধ্যে আবার আমরা নতুন করে কোনো কোশ্চেন আসলে করে ফেলবো। এই তো সেভাবেই আমাদেরকে একটু প্রস্তুতি নিতে হবে। ওল্ডার ব্রাঞ্চের মধ্যে আমি বললাম 4টা, তোমাদেরকে বলে দিলাম যে 4টা বলবাই, এই 4টা না বললে হবে না। তার মধ্যে ফার্মাকোকাইনেটিক্স বললাম, ফার্মাকোডাইনামিক্স বললাম, টক্সিকোলজি বললাম, আর একটা বললাম হচ্ছে ক্লিনিক্যাল ফার্মাকোলজি। 4টা আমাদেরকে বয় লাগবে। সেরকম নিউয়ার ব্রাঞ্চের মধ্যে আছে তোমার হচ্ছে বায়োটেকনোলজি আছে, ফার্মাকো এপিডেমিওলজি আছে, ফার্মাকোজেনোমিক্স আছে, ভেরি ভেরি ইম্পর্টেন্ট, ইমিউনো ফার্মাকোলজি, মলিকুলার ফার্মাকোলজি, ভেরি ভেরি ইম্পর্টেন্ট। ঠিক আছে, এই নামগুলা কিন্তু আমাদেরকে মুখস্থ করতে। আমি একটু শর্ট করে দিলাম তোমাদেরকে, যারা পারবা তারা এই 10টা 20টায় লিখবা। যদি জানা থাকে তাহলে লেখা বা বলতে কোনো একদম যারা গড়বড় করে বলে যাবা, মুখস্থ বলে যাবা। ঠিক আছে, এই যার মনে করো যে না আমি তো এতগুলো মুখস্থ রাখতে পারছি না, তাহলে তো আমার সমস্যা। তাহলে তুমি একটু চিন্তা করে একটু তুমি হচ্ছে যে বুদ্ধি খাটিয়ে এই যে ব্রাঞ্চ গুলা বললাম, ইম্পর্টেন্ট ব্রাঞ্চ গুলা, সেগুলো তুমি বলবা। তাহলে দেখা যাবে যে তোমাকে যে কোশ্চেন গুলা করা হবে সেগুলোর কোশ্চেন সাধারণত দেখা যাচ্ছে এই ব্রাঞ্চ গুলার মধ্যে থেকে যাচ্ছে। ব্রাঞ্চ গুলার মধ্যে যদি আমি বলি যে আমি ডেসক্রিপশন পড়বো বা তোমাদেরকে ডেসক্রিপশন বলবো, তাহলে আমি সবগুলো নিয়ে ডেসক্রিপশন বলবো না। আমি 4টা 5টা ব্রাঞ্চ নিয়ে একটু ডেসক্রিপশন বলবো। তার মধ্যে যদি ভেরি 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 ইম্পর্টেন্ট বলি তাহলে কাইনেটিক্স, ডাইনামিক্স, ক্লিনিক্যাল ফার্মাকোলজি, এই 3টা এখানে না পড়ার এবং ভুল করার কোনো সুযোগ নাই। একদম কিছু না হলেও ডেফিনিশন তোমাকে বলতে হবে, একটু বুঝিয়ে দিতে হবে। এই 3টা এখানে ভুল করার কোনো সুযোগ নেই। আবারও বলছি যে ফার্মাকোকাইনেটিক্স, ফার্মাকোডাইনামিক্স, আর একটা হচ্ছে তোমার ক্লিনিক্যাল ফার্মাকোলজি। এই 3টা নিয়ে আগে বলি, তারপরে নিউয়ার ব্রাঞ্চের মধ্যে আমি বায়োটেকনোলজি আর একটা হচ্ছে ফার্মাকোভিজিলেন্স, এই 2টা নিয়ে জাস্ট খুব শর্টে 2-3টা কথা বলবো। তাহলে আমরা চলে আসি ফার্মাকোকাইনেটিক্স। ব্রাঞ্চগুলো যখন তুমি ডেফিনিশন বলবা বা ব্রাঞ্চগুলো তুমি ডেসক্রিপশন করবা, তখন সুন্দর করে বললে ভালো হয়। যেমন তুমি কাইনেটিক্স বলার সময় বলতে পারো যে ইট ইজ এ ব্রাঞ্চ অফ ফার্মাকোলজি দ্যাট ডিলস উইথ অ্যাবজর্পশন, ডিস্ট্রিবিউশন, বায়োট্রান্সফরমেশন এন্ড এক্সক্রিশন অফ ড্রাগ। একটু যদি সুন্দর করে বলো তাহলে তোমাদের হচ্ছে যে ইমপ্রেশনটা ভালো হবে, মার্কসটা ভালো হবে। তো এই সুন্দর করে বলার জন্য যেটা তোমাদেরকে করতে হবে যে খালি বই পড়ে আর নোট পড়ে যে মুখস্থ করে ফেললাম, মুখস্থ করে রেখে দিলে সেটা হবে না। বই পড়ার পর এটা তোমাদেরকে বলার প্র্যাকটিস করতে হবে। বলার প্র্যাকটিস যদি না করো তাহলে এইভাবে মুখ থেকে কিন্তু ভাইবার যে হল সেখানে বের হবে না। যে ইট ইজ এ ব্রাঞ্চ অফ ফার্মাকোলজি দ্যাট ডিলস উইথ অ্যাবজর্পশন, ডিস্ট্রিবিউশন, বায়োট্রান্সফরমেশন এন্ড এক্সক্রিশন অফ ড্রাগস। ঠিক আছে, এই সেরকম আর একটা ব্রাঞ্চ আমি বললাম ইম্পর্টেন্ট, ফার্মাকোডাইনামিক্স আছে। এটা তোমাদের যেমন এভাবে সেম ভাবে তোমরা এইভাবে সুন্দর করে বলতে পারো যে it is a branch of pharmacology that deals with biochemical it is a branch of pharmacology that deals with biochemical and physiological effects and their mechanism of action. আমি আবারও বলি যে it is a branch of pharmacology that deals with biochemical and physiological effects of drug and their মেকানিজম অফ অ্যাকশন। ভেরি ভেরি ইম্পর্টেন্ট। ড্রাগ কিভাবে অ্যাকশন করছে আমাদের বডিতে, আমরা এই ডিনামিক্স যদি পড়ি এই ব্রাঞ্চটার মধ্যে আমরা মোটামুটি একটা ডেসক্রিপশন পেয়ে যাবো, একটা ধারণা পেয়ে যাবো যে একটা ড্রাগ কিভাবে কাজ করছে, রিসেপ্টর দিয়ে কাজ করছে না, আয়ন চ্যানেল দিয়ে কাজ করছে না, এনজাইম দিয়ে কাজ করছে, এরকম। তবে এইখানে যেটা বলার আরেকটা বিষয় আছে, যখন তোমরা ডিনামিক্স বা তোমরা কাইনেটিক্স বলবা, এর মধ্যে যে টপিকস গুলা বা বলছো তুমি, যেমন বায়োকেমিক্যাল, ফিজিওলজিক্যাল ইফেক্ট, মেকানিজম অ্যাকশন, এগুলো নিয়েও কিন্তু এখানে ছোট ছোট কিছু কোশ্চেন চলে আসতে পারে। এটা নিয়ে তোমরা একটু জাস্ট অ্যাওয়ার থাকতে হবে, যেন এখান থেকে কোশ্চেন করে তোমরা আরো দুই একটা কোশ্চেন অ্যান্সার করতে পারো। যে তোমাকে যে একদম বেসিকের মধ্যে থাকবে তা না, তোমাকে আরো কিছু কোশ্চেন করতে পারে। এরপর যেটা আমরা চলে আসি টক্সিকোলজি। টক্সিকোলজিটা হচ্ছে যে আমরা এটা একইভাবে সুন্দর করে বলবো যে ইট ইজ এ ব্রাঞ্চ অফ ফার্মাকোলজি দ্যাট ডিলস উইথ দি আনডিজায়ারেবল ইফেক্টস অফ ড্রাগস। ঠিক আছে, আনডিজায়ারেবল ইফেক্টস অফ ড্রাগস। আসলে ড্রাগের ইফেক্ট যেটা আমরা তো দেখবো মেনলি লিভিং সিস্টেমের উপরে, এটা অ্যানিমাল হতে পারে, হিউম্যান হতে পারে। ঠিক আছে, তো আমরা এই যে ড্রাগের যে আনডিজায়ারেবল ইফেক্টটা দেখছি অফ ড্রাগস অন লিভিং সিস্টেম, এইটা আমরা যে ব্রাঞ্চটা আলোচনা করবো সেটাই হচ্ছে টক্সিকোলজি।
এরপর আমি বলেছি যে আরেকটা খুবই ইম্পর্টেন্ট এখানে আছে, সেটা হচ্ছে ক্লিনিক্যাল ফার্মাকোলজি। ক্লিনিক্যাল ফার্মাকোলজিটাও আসলে খুবই ইম্পর্টেন্ট। ক্লিনিক্যাল ফার্মাকোলজি তোমাদের অনেক সময় তোমরা আসলে ওভারলোক করে যাও, বা আমি যেটা দেখেছি ক্লিনিক্যাল ফার্মাকোলজি ডিফারেন্সিয়েশনটা কিন্তু তোমরা ভালো করে বলতে পারো না। এটা কারণ হচ্ছে যে তোমরা মনে করো যে তোমাদের কাইনেটিক্স, ডায়নামিক্স এগুলো ধরেই হয়তো স্যার ছেড়ে দিবে, কিন্তু ক্লিনিক্যাল ফার্মাকোলজির ব্রাঞ্চের মধ্যে আসলে একটা খুবই ইম্পর্টেন্ট একটা ব্রাঞ্চ, এবং যেটা আমাদের যে বেসিক ফার্মাকোলজি এবং থেরাপিউটিক্স কথার অর্থ হচ্ছে যে হিউম্যানে যে অ্যাপ্লিকেশন, এই দুইটাকে একসঙ্গে মানে কম্বিনেশন করেছে, এই হচ্ছে ক্লিনিক্যাল ফার্মাকোলজি। তো ক্লিনিক্যাল ফার্মাকোলজি তোমাদেরকে ডেফিনেশন বলতে হবে যদি জিজ্ঞেস করে, কারণ স্যাররা বলে যে ক্লিনিক্যাল ফার্মাকোলজি কি বলো, তখন তোমাদেরকে বুঝিয়ে না বলে প্রথমে ডেফিনেশন বলতে হবে, তারপর তুমি যদি বুঝিয়ে দিতে চাও বুঝিয়ে দিবা। আমরা ডেফিনেশন এভাবে বলতে পারি যে ক্লিনিক্যাল ফার্মাকোলজি ইভালুয়েটস দ্য ফার্মাকোলজিক্যাল অ্যাকশন অফ ড্রাগস, preferred route of administration and safe dosage range by performing scientific study of drugs in human being. একদম মানে স্পষ্ট কথা, এখানে রাগ ঢাকার কিছু নাই, একদম সোজা করে কয়টা কথা বলা আছে। আমরা হিউম্যান বিইং এ সায়েন্টিফিক স্টাডি পারফর্ম করব কিছু কিছু বিষয় সম্বন্ধে সিদ্ধান্ত নেওয়ার জন্য, যেমন ড্রাগের ফার্মাকোলজির অ্যাকশন দেখার জন্য, ড্রাগের প্রিফার রুটস আমরা বের করার জন্য, এর সেফ ডোসেজ রেঞ্জ, হিউম্যানের জন্য কোন ডোজটা হচ্ছে সেফ এই রেঞ্জটা আমরা বের করার জন্য আমরা কিছু সায়েন্টিফিক স্টাডি করব। সেটাকেই বলা হচ্ছে, সেটা যে আমরা সাবজেক্টে বা আমরা যে ড্রাগের ফার্মাকোলজি যে ব্রাঞ্চে আলোচনা করবো সেটাকে আমরা বলছি ক্লিনিক্যাল ফার্মাকোলজি। এটার জন্য একে বলা হয় যে ব্রিজেস দ্য গ্যাপ বিটুইন দ্য বেসিক ফার্মাকোলজি এন্ড থেরাপিউটিক্স। আসলে বেসিক ফার্মাকোলজি হচ্ছে যে আমি একটা জাস্ট কেমিক্যাল আলাদা করলাম, এর কেমিক্যাল আলাদা করে আমি মনে করছি যে কেমিক্যালটা তোমার হচ্ছে যে অ্যান্টি ডায়াবেটিক অ্যাকশন দিবে, আমি হিউম্যানে দিলে ব্লাড সুগার কমতে পারে, কিন্তু এটা তো আমার থিওরি। এটা কিন্তু আমাকে প্রমাণ করতে হবে। প্রমাণ করার জন্য আমি যতক্ষণ পর্যন্ত হিউম্যান ট্রায়ালে না যাচ্ছে আমি কিন্তু এটা কখনোই বুঝতে পারবো না। প্রথমে আসলে অ্যানিমাল ট্রায়াল করা হয়, কিন্তু অ্যানিমাল ট্রায়াল করার পরেও হিউম্যান ট্রায়াল তুমি যদি না করো তাহলে কিন্তু তুমি কখনোই এটার প্রিফার্ড রুট কি হতে পারে, তোমার ডোজ রেঞ্জ কেমন হতে পারে, তারপরে তোমার হচ্ছে যে এটা ফার্মাকোলজি অ্যাকশন কেমন হতে পারে, এটা সম্বন্ধে কখনোই তুমি ক্লিয়ার কোনো ধারণা পাবা না। এটার জন্য ক্লিনিক্যাল ফার্মাকোলজিটা ইম্পর্টেন্ট। আমি আবারও বলছি, পুরোনো যে ব্রাঞ্চ গুলো আছে এটার মধ্যে আমি যদি তিনটা পড়তে চাই তাহলে আমি তিনটাই বলবো যে এখানে তিনটার কোনো বিকল্প নাই। ফার্মাকোকাইনেটিক্স, ফার্মাকোডিনামিক্স আর একটা হচ্ছে ক্লিনিক্যাল ফার্মাকোলজি, এই তিনটার কোনো বিকল্প নাই আসলে এটা। তারপর আমি যেটা জানবো এখানে সেটা হচ্ছে টক্সিকোলজি সম্বন্ধে কি বিষয়টা কি, ড্রাগের টক্সিক এফেক্ট যে আমরা জানবো যে ব্রাঞ্চটার মাধ্যমে ইন লিভিং সিস্টেম, সেটাকে আমরা বলি টক্সিকোলজি। এই মোটামুটি হচ্ছে ওল্ডার ব্রাঞ্চ। আমরা নিউয়ার ব্রাঞ্চে চলে আসি। নিউয়ার ব্রাঞ্চে অনেক কিছু আছে নিউয়ার ব্রাঞ্চের মধ্যে, তার মধ্যে তোমার হচ্ছে যে যেমন মলিকুলার ফার্মাকোলজি, ইমিউনো ফার্মাকোলজি, সবকিছুই চলে যাক, আমরা এখানে জাস্ট দুইটা ব্রাঞ্চ নিয়ে তোমাদের তিনটা ব্রাঞ্চ নিয়ে একটু কথা বলবো। একটা হচ্ছে বায়োটেকনোলজি, ফার্মাকোজেনোমিক্স, আর হচ্ছে ফার্মাকোভিজিলেন্স। আমি যদি বলি যে আমাকে পরীক্ষায় যদি বলতে দেওয়া হয় যে এই তিনটার মধ্যে কোনটা একটা ধরেন বা একটা নিয়ে শর্ট নোট লিখতে দেন, তাহলে আমি এক নম্বরে যেটা বলবো সেটা হচ্ছে ফার্মাকোভিজিলেন্স নিয়ে আমি শর্ট নোট তোমাকে লিখতে দেবো। কারণ ফার্মাকোভিজিলেন্স ইজ ভেরি ভেরি ইম্পর্টেন্ট। এটা ড্রাগের অ্যাডভার্স ইফেক্ট জানার জন্য ভেরি ভেরি ইম্পর্টেন্ট। এটা নিয়ে পরে আসছি, আমি কথায় পরে আসছি। আমি জাস্ট একটু বায়োটেকনোলজি নিয়ে একটু বলে যাই। যেমন বায়োটেকনোলজি যাকে আমরা বলতে পারি যে প্রোডাকশন অফ ড্রাগ or other products by biological means, বায়োলজিক্যাল কিছু ম্যাটেরিয়াল ব্যবহার করে আমরা বায়োলজিক্যাল সিস্টেমের মাধ্যমে কিছু ড্রাগ তৈরি করতে পারি, সেটাকে আমরা বলছি হচ্ছে বায়োটেকনোলজি। যেমন আমরা অ্যান্টিবায়োটিক প্রোডাকশন করতে পারি ফ্রম মাইক্রো অর্গানিজম, তাই না? আমরা দেখা যাচ্ছে যে পেনিসিলিন তৈরি করছি, তাই না? পেনিসিলিন তৈরি করছি, একটা অ্যান্টিবায়োটিক তৈরি করছি একটা ছত্রাক থেকে, একটা ফাঙ্গাস থেকে, যার নাম হচ্ছে পেনিসিলিয়াম নোটাটাম। তারপরে আমরা রিকম্বিনেন্ট ডিএনএ টেকনোলজি ব্যবহার করছি বিভিন্ন ড্রাগ তৈরি করার জন্য, ইনসুলিন তৈরি করার জন্য ব্যবহার করছি। এগুলো সব হচ্ছে বায়োটেকনোলজি। বায়োটেকনোলজি আসলে এখন খুব ইমার্জিং একটা বিষয়। এরপরে যেটা আমি বলবো সেটা হচ্ছে ফার্মাকোজেনোমিক্স। জেনোমিক্সটা ইদানিং জেনোমিক্স নিয়ে অনেক কথা হচ্ছে। জেনোমিক্সটা হচ্ছে যে আমরা একটা পেশেন্টের জেনেটিক ইনফরমেশনটাকে ইভালুয়েট করব ফর এ ড্রাগ থেরাপি। তার জন্য সুইটেবল একটা ড্রাগ থেরাপি চয়েস করার জন্য আমরা পেশেন্টের যে জেনোমিক্সের যে মানে ইনফরমেশন সেটাকে আমরা ইভালুয়েট করব। এটাই হচ্ছে ফার্মাকোজেনোমিক্স। যেমন অনেকের তোমার জেনেটিক অ্যাবনর্মালিটির জন্য কিন্তু এক এক
গ্রুপের পিপল এক এক রকম ড্রাগ রেসপন্স হতে পারে। যেমন তোমার হচ্ছে যে যদি ধরো যাদের ক্ষেত্রে আমরা খুব কমন একটা এক্সাম্পল দিয়ে থাকি, ক্লোরোকুইন পড়ানোর সময় দিই বা অন্যান্য পড়ার সময় দিই, যেমন যাদের ক্ষেত্রে তোমার হচ্ছে গ্লুকোজ 6 ফসফেট ডিহাইড্রোজিনেজ নামে একটা এনজাইম আছে, এই এনজাইমটা যাদের ক্ষেত্রে অ্যাবসেন্ট থাকে, বিশেষ করে তোমার হচ্ছে যে ব্ল্যাক নিউক্লিওর ক্ষেত্রে তোমার হচ্ছে যে এদের অ্যাবসেন্ট থাকে, এদের ক্ষেত্রে কিন্তু তোমার হচ্ছে যে ক্লোরোকুইন দেওয়া যাবে না। ঠিক আছে, ক্লোরোকুইন তুমি যদি দিয়ে দাও তাহলে দেখা যাবে তাদের ক্ষেত্রে আসলে হেমোলাইসিস হয়ে যাচ্ছে একদম, হ্যাঁ, রেড ব্লাড সেল সব ডিস্ট্রয় হয়ে যাচ্ছে। এই হ্যাঁ, এরকম কিছু জেনেটিক অ্যাবনর্মালিটি থাকে, তো সেই জেনেটিক অ্যাবনর্মালিটিটাকে আমরা ইভালুয়েট করব। ফার্মাকোজেনোমিক্স আর ফার্মাকোজেনেটিক্স, এখানে দুইটা, জেনেটিক্সটা ওল্ডার ব্রাঞ্চের মধ্যে আছে, জেনোমিক্সটা আসলে নিউয়ার ব্রাঞ্চের মধ্যে আছে। জেনোমিক্সটা আসলে ব্রডার টার্ম, জেনেটিক্সটা কি একটা আমি জিন ডিফেক্ট নিয়েও পেশেন্টের ড্রাগ থেরাপি ইভালুয়েট করতে পারি, আর জেনোমিক্সটা হচ্ছে আমরা পেশেন্টের পুরো জেনোমকে আমরা ইভালুয়েট করব, তার জন্য সুইটেবল, তার মধ্যে অনেকগুলো ডিফেক্ট থাকতে পারে, সবগুলো ইভালুয়েট করে তার জন্য আমরা এমন একটা ড্রাগ থেরাপি চয়েস করব যেন সেটা তার জন্য সুইটেবল এবং ইফেক্টিভ হয়। তো এটা মোটামুটি ফার্মাকোজেনোমিক্স নিয়ে আমাদের ধারণা। এরপরে আমরা যেটা চলে আসবে, আমি বলেছি যে এখানে আমরা আরেকটা ব্রাঞ্চ নিয়ে একটু কথা বলবো, এবং যেটা হচ্ছে যে ফার্মাকো ভিজিলেন্স। এর আগে আমাদের অনেক দেখা গেছে যে দেখা যাচ্ছে যে আমরা একটা ড্রাগ চালু করছি, একটা ড্রাগ খাওয়াচ্ছি পেশেন্টকে, যেমন আমরা যখন তোমার হচ্ছে যে ইন্টার শেষ করি বা আমরা যখন মেডিকেল ফার্স্ট ইয়ারে পড়ি, তখন রোফেকক্সিব নামে একটা ড্রাগ চালু ছিল, রোফেকক্সিব। আমাদের যে এনএসএআইডি আছে, এনএসএআইডির মধ্যে সিলেক্টিভ কক্স ইনহিবিটর একটা ড্রাগ, সিলেক্টিভ কক্সিব বলি আমরা, তার মধ্যে তোমার ছিল একটা খুব চালু ড্রাগ ছিল রোফেকক্সিব, খুব ভালো পেইন কিলার এবং পেইন কিলিং ইফেক্ট করতো। হঠাৎ করে দেখা গেল ড্রাগটা কি হয়েছে, ব্যান্ড হয়েছে, বন্ধ হয়ে গেছে। কারণ কি? কারণ হচ্ছে ফার্মাকো ভিজিলেন্স, বা আমরা অনেক সময় বলে থাকি পোস্ট মার্কেটিং সার্ভিলেন্স, বা ড্রাগটা বাজারে দেওয়ার পরেই যে আমাদের দায়িত্ব শেষ তা কিন্তু না। সেই ড্রাগ সম্বন্ধে আমাদেরকে অলওয়েজ সবসময় ইনফরমেশন আসলে কালেকশন করতেই থাকতে হবে, যে এই ড্রাগটা আমাদের কোনো প্রবলেম করছে কিনা, আমাদের কোনো সাইড ইফেক্ট করছে কিনা। হ্যাঁ, আমি তো আসলে যখন হিউম্যান ট্রায়াল দিয়েছি তখন কিছু সমস্যা দেখিয়েছি, কিন্তু সেটা তো লং টার্ম না। ঠিক আছে, কিন্তু আমি যখন এই ড্রাগটা বাজারে ছেড়ে দিব, মানুষ কিন্তু এটা খেতেই থাকবে, ব্যবহার করতেই থাকবে। তো এটা সম্বন্ধে যদি কোনো অ্যাডভার্স ইফেক্ট থাকে তাহলে কিন্তু এটা আমাদেরকে ইভালুয়েট করতে হবে এবং আমাদেরকে মাথায় নিয়ে কিন্তু কাজ করতে হবে। সেরকম তোমার আরেকটা ড্রাগ আমরা বলি যে আমরা ডায়াবেটিসের জন্য একটা থায়াজোলিডিনিডিওন একটা ড্রাগস ছিল, তোমার পায়োগ্লিটাজোন, এই ড্রাগটা আমরা মোটামুটি বাজার থেকে উইথড্র করে নেওয়া হয়েছে। হ্যাঁ, কারণ হচ্ছে যে এটার কিছু সাইড এফেক্ট পাওয়া গেছে এটা ব্যবহারের পরে, এবং যেটা ইনফরমেশন পাওয়ার জন্য তোমার এই ড্রাগ গুলো বাজার থেকে নেওয়া হয়। তারপরে তোমার আরেকটা এনএসআইডি ছিল নিউজ লাইট, এই ড্রাগটা বাজার থেকে উইথড্র করে নেওয়া হয়েছে। তো এগুলা হচ্ছে তোমার ফার্মাকোভিজিলেন্সের জন্যই কিন্তু সম্ভব হয়েছে। তো ফার্মাকোভিজিলেন্সের মাধ্যমে আমরা আসলে যেটা করব হচ্ছে যে ড্রাগের সেফটি আমরা দেখব, এবং তার কোনো এডিআর হচ্ছে কিনা, অ্যাডভার্স ড্রাগ রিয়াকশন হচ্ছে কিনা সেটা আমরা দেখব। এটাই হচ্ছে ফার্মাকোভিজিলেন্স। ফার্মাকোভিজিলেন্সের খুব সুন্দর একটা ডেফিনেশন আছে, এটা WHO এর দেওয়া ডেফিনেশন আছে। যেমন আমরা এখানে বলতে পারি যে ফার্মাকোভিজিলেন্স ইজ ডিফাইন্ড অ্যাজ দ্য সায়েন্স এন্ড অ্যাক্টিভিটিস রিলেটিং টু দি ডিটেকশন, অ্যাসেসমেন্ট, আন্ডারস্ট্যান্ডিং এন্ড প্রিভেনশন অফ অ্যাডভার্স ইফেক্ট অর এনি আদার ড্রাগ রিলেটেড প্রবলেম। এটা WHO এর দেওয়া 2002 তে দেওয়া একটা ডেফিনেশন, আমরা এটা নিতে পারি বা বলতে পারি, তো এটা WHO এর ডেফিনেশন। ঠিক আছে, এটা আমরা যদি একটু সহজ করে বলতে চাই তাহলে আমরা বলতে পারি ইট ইজ দ্য সার্ভিলেন্স সিস্টেম অ্যাবাউট দ্য সেফটি অফ ড্রাগ। আর ঠিক আছে, এরকম। তো ফার্মাকোভিজিলেন্স আমরা কয়ভাবে করতে পারি এটা একটু জাস্ট আমাদের জানতে হবে, যে আমরা এটা কয়ভাবে আমরা এটা করতে পারি। একটা হচ্ছে যে ভলান্টারি রিপোর্টিং, ডক্টর নার্স যারা আছে তারা ভলান্টারি রিপোর্টিং করলো, পেশেন্টকে একটা কার্ড দিয়ে দিবে, ইউরো কার্ড দিয়ে দিবে, কার্ড এসে নোট ডাউন করবে, এবং এই ধরনের কোনো ইফেক্ট পেলে সে এটা অথরিটিকে জানাবে, অথরিটি আবার সেটা গভর্নমেন্টের যে অথরিটি সেটাকে জানাবে। এরপর হতে পারে ভলান্টারি রিপোর্টিং হতে পারে। আবার আমরা এখন করতে পারি এটা প্রেসক্রিপশন মনিটরিং করতে পারি। ঠিক আছে, প্রেসক্রিপশন ইভেন্ট মনিটরিংটা এরকম, তোমার হচ্ছে যে আমরা প্রেসক্রাইবার যারা তাদেরকে একটা ফর্ম দিয়ে দেবো, সে সেইখানে টিক চিহ্ন দিবে বা সে সেখানে নোট রাখবে যে এই ড্রাগ থেকে এই প্রবলেম হচ্ছে, এই ড্রাগ খাচ্ছে পেশেন্ট, এই প্রবলেম হচ্ছে, এবং সে সেটা পরে রিপোর্ট করবে। এরকম আবার তোমার হচ্ছে যে আমরা মেডিকেল রেকর্ড লিঙ্কেজ থেকে আমরা পেতে পারি, পপুলেশন স্ট্যাটিস্টিক্স পেতে পারি, যে দেখা গেল যে এই বছর আমাদের বার্থ ডিফেক্ট অনেক বেশি, আগে গত বছর ছিল 5টা বার্থ ডিফেক্ট, এই বছর পেয়ে গেছে 50টা, কেন পাওয়া গেছে, তখন সেখান থেকে কিন্তু অনেক কিছু বের করে ফেলা যাবে। এরকম তো ফার্মাকোভিজিলেন্স একটু তোমাদের আমি বলবো যে জানতে হবে, যদি এখানে কেউ একটু পোস্ট গ্রাজুয়েশন ক্লাস করে থাকে তাদের জন্য ফার্মাকোভিজিলেন্স ভেরি ভেরি ইম্পর্টেন্ট, ফার্মাকোজেনেটিক্স, জেনোমিক্স, তার সঙ্গে বায়োটেকনোলজি ভেরি ভেরি ইম্পর্টেন্ট, এগুলো কিন্তু তোমাদের জানতে হবে এবং পরীক্ষায় ধরে এগুলো।
তাহলে আমি আবারও ব্রাঞ্চ নিয়ে অনেকগুলো কথা বলে ফেললাম, আমি জাস্ট সামারি করে দেবো যে আমরা ফার্মাকোলজি ডেফিনেশন করব, ব্রাঞ্চের মধ্যে আমরা ওল্ডার নিউয়ার ভাগ করে বলবো। ওল্ডার ব্রাঞ্চের মধ্যে আমি 4-5টা ইম্পর্টেন্ট বলেছি, সেগুলো বললে হবে। নিউয়ারের মধ্যে বলেছি, সেটা বললেও হবে। সবগুলো না বললেও হবে, যারা পারবে সব বলবা। আর ডেফিনেশন করতে হবে 3-4টার অবশ্যই। তার মধ্যে বলেছি ফার্মাকো ডিনামিক্স, ফার্মাকো কাইনেটিক্স, ফার্মাকো তোমার হচ্ছে যে তারপরে বললাম হচ্ছে টক্সিকোলজি বললাম, আর এবং ক্লিনিক্যাল ফার্মাকোলজি, 4টা বললাম। এটা হচ্ছে এমবিবিএস বা আন্ডার গ্রাজুয়েট লেভেলের জন্য ভেরি ভেরি ইম্পর্টেন্ট। নেক্সট কোশ্চিন আমরা চলে যাবো, যে ড্রাগ নিয়ে আমরা কথা বলবো। যে যেহেতু ফার্মাকোলজি বলতে আমরা ড্রাগ রিলেটেড কথাবার্তাই ভালো বুঝি বা বেশি বুঝি, অতএব এখানে আমাদের ড্রাগ নিয়ে কথা, ড্রাগ সম্বন্ধে একটু জানতে হবে। যে ড্রাগ বলতে কি বুঝছি, ড্রাগ ড্রাগ করে তো আমরা পাগল, যে ড্রাগ খাচ্ছে, ড্রাগ নিচ্ছে, ড্রাগ দিয়ে এই করছে ওই করছে, ড্রাগ দিয়ে অনেক কিছু করে ফেলছে, তাই না? ড্রাগ আসলে বলতে আমরা কি বুঝি? এখানে তোমাদের ড্রাগ নিয়ে 3টা কোশ্চেন তোমাদের পড়তে হবে। 1 নম্বর হচ্ছে ড্রাগের ডেফিনিশন, এটা ফরবোথ রিটেন এন্ড ভাইবা, একদম মানে তোমার হচ্ছে ইউনিভার্স একটা কোশ্চেন, গোটা ইউনিভার্সের জন্য। 2 নম্বর হচ্ছে তোমার ড্রাগের বেনিফিট পড়তে হবে, বা অথবা ইউজ, আমরা অনেক সময় বলি যে ড্রাগের বেনিফিট গুলা বলো বা ইউজ গুলা বলো, সেটা তোমাদেরকে পড়তে হবে। তার সঙ্গে ড্রাগ এবং মেডিসিনের মধ্যে বেসিক ডিফারেন্সটা কি, তুমি ডিফারেন্সটা কিভাবে ডিফারেন্স করবা, সেই জিনিসটা তোমাদেরকে বলতে হবে। এই 3টা তোমাদের জন্য আসলে ভেরি ভেরি ইম্পর্টেন্ট। তো ড্রাগ নিয়ে বলার আগে ড্রাগ শব্দটা নিয়ে একটু জাস্ট কথা হোক। ড্রাগ শব্দটা একটা ফ্রেঞ্চ ওয়ার্ড, ড্রগ, এই শব্দটা থেকে আসছে, এবং যার অর্থ হচ্ছে ড্রাই হার্ব। এই শব্দটা থেকে আসলে ড্রাগের শব্দটার উৎপত্তি। এখন ড্রাগ নিয়ে যেটা আমি বলবো, যে আমি বলি যে ভয়ের কথা, এটা যে ড্রাগের ডেফিনেশন। কারণ হচ্ছে এই ডেফিনেশনটা WHO এর দেওয়া ইন 1966, এবং আমরা যেটা চাই পরীক্ষার সময়, যে এই ডেফিনেশন তোমাকে কোনো দাড়ি, কমা, সেমিকলন, কোনো ওয়ার্ড বাদ না দিয়ে হুবহু যেটার পরে যেটা আছে সিরিয়াস সেভাবেই করতে হবে। ঠিক আছে? ভয় দেখাই ফেললাম মনে হয় সবাইকে। তো ভয় কিছু নাই, বারবার প্র্যাকটিস করলে আসলে এটা হয়ে যাবে। এবং এটা আমি যে লেভেলেই বলি না কেন, এটা হচ্ছে যে তোমাকে একদম হুবহুই বলতে হবে। আমরা যেমন মুসলিম যারা আছি তারা দেখা যাচ্ছে অনেক সূরা মুখস্থ করি, দোয়া মুখস্থ করি, এটা তো আমরা দাড়ি, কমা, সেমিকলন ছাড়া বলি না, আমরা কিন্তু হুবহু বলি। যারা অন্যান্য ধর্মের আছে তারাও দেখা যাচ্ছে মন্ত্র পড়তেছে, বা তারাও কোনো এরকম কিছু মুখস্থ করছে, হ্যাঁ ঠিক আছে, প্রেয়ারের জন্য বা অন্য কিছুর জন্য, এটাও কিন্তু তারা কিন্তু হুবহুই বলে, এখানে ভুল করার কোনো সুযোগ নাই। সেরকম ড্রাগের ডেফিনেশনটাও একই, এটা WHO এর দেওয়া একটা ডেফিনেশন, এবং এখানে ভুল করার কোনো সুযোগ আসলে নাই। আমরা ড্রাগের ডেফিনেশনটা একটু জাস্ট একবার শুনে নিই। যে আমরা বলতে পারি যে ড্রাগ অ্যাকর্ডিং টু হু, এটা বলা শুরু করতে হবে এভাবে। তুমি যে শুধু বলে ফেলবা যে এনি সাবস্টেন্স অর প্রোডাক্ট, তা হবে না। এটা তোমাকে এভাবেই বলা শুরু করতে হবে, বা পরীক্ষা হলেও এভাবে লিখতে হবে যে অ্যাকর্ডিং টু হু, এই কথাটা, বা WHO, এই কথাটা তোমাকে বলে শুরু করতে হবে। অ্যাকর্ডিং টু WHO, drug is any substance or product that is used or intended to be used to modify or explore the physiological system or pathological state for the benefit of the recipient. এখানে রেসিপিয়েন্ট কথাটা ব্যবহার করা হচ্ছে, এখানে কিন্তু হিউম্যান কথা ব্যবহার করা নাই। কারণটা হচ্ছে ড্রাগের রেসিপিয়েন্ট নট অনলি হিউম্যান, এখানে কিন্তু আমরা অ্যানিমেলের ড্রাগ ইউজ করছি, আমরা পোল্ট্রিতে ইউজ করছি, আমরা ফিশে ইউজ করছি, হ্যাঁ। অতএব এখানে ওই জন্য শুধুমাত্র রেসিপিয়েন্ট কথাটা বলা নাই। কারণ হচ্ছে আমরা হিউম্যান ছাড়াও কিন্তু আমরা অনেক সেক্টরে, কিছু কিছু সেক্টরে কিন্তু আমরা ড্রাগটা ব্যবহার করছি। ডেফিনেশনে আমি আবারও বলছি, তোমরা শুরু করবা এভাবে বলার প্র্যাকটিস করবা, যে অ্যাকর্ডিং টু হু ড্রাগ ইজ এনি সাবস্টেন্স। ঠিক আছে? এভাবে বলা স্টার্টিংটা এভাবে হবে। তুমি যদি অ্যাকর্ডিং টু হু না বলো, তাহলে কিন্তু দেখা যাবে যে আমি জাস্ট মানে যারা স্যার আছে আমাদের, বা আমরাও বলি যে তা তো হলো না, ভালো মতো বললো না তুমি, এটা কার দেওয়া না দেওয়া, আমরা কিন্তু তোমাকে ওখানে আটকে দেবো। অতএব তুমি যদি এভাবে বলে ফেলো যে অ্যাকর্ডিং টু হু ড্রাগ ইজ এনি সাবস্টেন্স আর প্রোডাক্ট, তাহলে এইখানে তোমার, আমার মনে হয় যে আমাদেরও বলা কিছু থাকবে না, তোমারও এখানে একটা ভালো, একটা সুন্দর একটা অ্যান্সার এবং ডেফিনেশন বলে ফেলো। এরপর যেটা আসবে ড্রাগের বেনিফিট। আসলে ড্রাগের ডেফিনেশন, বেনিফিট, এগুলো ভুল করার কোনো সুযোগ নাই। যেমন আমরা বলি যে বেনিফিট তোমার অনেক বলার দরকার নাই, তুমি বেসিক 4টা বেনিফিট তোমাকে বলাই লাগবে, হেডিং গুলো প্রথমে বলবা, তারপরে হয়তো আমরা যেটা এক্সাম্পল চাইবো সেটা তোমরা বলবা। যেমন তোমার আমরা এরকম বলতে পারি যে ডায়াগনোসিস অফ ডিজিজ, কন্ট্রোল অফ ডিজিজ, কিউর অফ ডিজিজ, আর একটা হচ্ছে প্রিভেনশন অফ ডিজিজ। এই 4টা হেডিং তোমরা এখানে ভুলে যাওয়ার কোনো সুযোগ নাই। বলবা যে স্যার পরীক্ষার হলে এসছি, খুব টেনশন হচ্ছে, সবগুলা চ্যাপ্টার একসঙ্গে পড়তে যে এটা ভুলে গেছি। কিন্তু কিছু কিছু জিনিস আসলে ভুলে যাওয়া যাবে না, তার মধ্যে হচ্ছে এটা একটা ড্রাগের ডেফিনেশন এবং ড্রাগের ইউজ অথবা বেনিফিট। আমি আবারও বলছি, বেনিফিট গুলো হচ্ছে ডায়াগনোসিস অফ ডিজিজ, কন্ট্রোল অফ ডিজিজ, কিউর অফ ডিজিজ, প্রিভেনশন অফ ডিজিজ। যখন তুমি এটা বলবা, আমরা হয়তো বলতে পারি ঠিক আছে তুমি ডায়াগনোসিস কিভাবে করবা একটা এক্সাম্পল দিয়ে বোঝাও, তুমি এক্সাম্পল দিয়ে বোঝাবো। যেমন আমরা
পেশেন্টকে বেরিয়াম মিল খাওয়াই দিব, বেরিয়াম মিল খাওয়াই দিয়ে আমরা একটা এক্সরে করবো, এক্সরে করলে আমরা একটা ধরো পেপটিক আলসার ডায়াগনোস করতে পারবো, তাহলে এটা একটা ড্রাগ এক্সাম্পল হয়ে গেল। এর চেয়ে আরেকটু ভালো যদি এক্সাম্পল দিই তাহলে আমি বলতে পারি রেডিও অ্যাক্টিভ আয়োডিন দিয়ে আমরা হাইপারথাইরয়েডিজম ডায়াগনোস করছি, ঠিক আছে, এটা একটা ভালো। রেডিও অ্যাক্টিভ আয়োডিন দিয়ে তোমার ডায়াগনোসিস করা যাবে, ট্রিটমেন্ট করা যাবে, ঠিক আছে। আবার আমরা হিস্টামিন ইউজ করছি টু ডায়াগনোস অ্যাক্লোরাইডে। যে কোনো একটা বা দুইটা এক্সাম্পল দিলে ভালো হয়, দুইটা এক্সাম্পল দিয়ে তুমি যদি বুঝিয়ে দাও তাহলে আমার মনে হয় যে মানে এখানে আর তোমার পরবর্তীতে তুমি পরের টপিক চলে যেতে পারবা। তাহলে গেল ডায়াগনোসিস অফ ডিজিজ। কন্ট্রোল, কন্ট্রোল আসলে কন্ট্রোল আমরা অনেক ডিজিজ আছে কন্ট্রোল করছি, এবং খুব কমন কিছু ডিজিজ আছে আমরা দেখা যাচ্ছে আমরা নিজেরাও অনেকে সাফার করছি, আমাদের ফ্যামিলি মেম্বাররা সাফার করছে, অথবা হচ্ছে দেখা যাচ্ছে যে আমাদের পাড়া বেশি সাফার করছে। কিছু ডিজিজ আছে এরকম যেগুলো হচ্ছে কন্ট্রোল করে রাখতে হবে, তুমি কখনো কিউর করতে পারবে না এরকম। যেমন তোমার আমরা খুব কমন দুইটা ড্রাগ ডিজিজের নাম বলি, ডায়াবেটিস মেলাইটাস আর একটা হচ্ছে হাইপারটেনশন। তাই বলবো যে ডায়াবেটিস মেলাইটাস আমরা কন্ট্রোল করতে পারবো, ইনসুলিন দিয়ে কন্ট্রোল করতে পারবো, মেটফর্মিন দিয়ে কন্ট্রোল করতে পারবো, এরকম বলে ফেলে মানে খুব সুন্দর একটা অ্যান্সার হয়ে গেল। আর একটা হলো যে হাইপারটেনশনে আমরা অ্যাটেনোনল দিয়ে করতে পারবো, তারপর তোমার লোসারটান পটাশিয়াম দিয়ে করতে পারবো, আমরা অ্যামলোডিপিন দিয়ে হাইপারটেনশন কন্ট্রোল করতে পারবো, এরকম বলে ফেললে আমার মনে হয় খুব সুন্দর একটা অ্যান্সার হয়ে গেল। এরপর যেটা বলবো কিউর অফ ডিজিজ। কিউর অফ ডিজিজ বলতে আমি আসলে খুব পছন্দ করি, নিজে পার্সোনালি পছন্দ করি, কারণ হচ্ছে আমি যখন পেশেন্টকে বলবো যে আপনার রোগটা ধরা পড়ছে, আপনার রোগটা এই 5 দিন ওষুধ খেলে আপনি পুরো সুস্থ হয়ে যাবেন, পেশেন্ট কিন্তু তখন খুব খুশি, ঠিক আছে, যে সেই অসুখ থেকে একটা অসুখ থেকে পুরো মুক্তি পেয়ে যাচ্ছে। কন্ট্রোল যেগুলো বলছি সেগুলো তো আসলে পেশেন্ট মুক্তি পাবে না, তাকে সারা জীবন ওষুধ খেয়ে যেতে হবে যতটুকু ভালো থাকা যায়। কিন্তু কিউরটা হচ্ছে এমন একটা বিষয় যে পেশেন্ট কিন্তু ওই ডিজিজটা থেকে পুরোপুরি মুক্ত হয়ে গেল একদম, তাই না, এরকম। তাহলে আমরা এখানে কিছু এক্সাম্পল দিতে পারি, যেমন টাইফয়েড ফিভারে আগে সিপ্রোফ্লক্সাসিন ইউজ করা হতো কিউর করার জন্য, এখন এরিথ্রোমাইসিন, সেফেকজিম, সেফট্রিয়াক্সোন ব্যবহার করা হয়। তো বলতে পারো যে ciprofloxacin or erythromycin is used to cure typhoid fever, অথবা metronidazole used to cure amoebiasis। এরকম তোমার হচ্ছে যে আমি বলতে পারি যে cefuroxime is used to cure urinary tract infection। এরকম ড্রাগের নাম আর হচ্ছে আমরা অসুখের নাম বলে দেবো, তাহলে আমাদের এখানে কিউর অফ ডিজিজ এখানে হয়ে গেল। আমি আবারও বলছি ড্রাগের ডেফিনিশন, ড্রাগের ইউজ বেনিফিট, এখানে ভুল করার কোনো সুযোগ নাই, ফর বোথ রিটেন এন্ড ভাইভা, এখানে তোমাদের এটা বলতেই হবে। এরপর আমরা যেটা চলে যাব সেটা হচ্ছে ড্রাগ এবং মেডিসিনের ডিফারেন্স। হ্যাঁ, ড্রাগ এবং মেডিসিনের মধ্যে আমরা আসলে কিভাবে ডিফারেন্সিয়েট করতে পারবো, বা আমাদের এই দুটোর মধ্যে ডিফারেন্স। ড্রাগ এবং মেডিসিনের মধ্যে আমরা যেটা বলবো সেটা হচ্ছে যে আমরা কিন্তু যেটা খাই সেটা ড্রাগ না, সেটা আমরা খাই মেডিসিন। তাহলে দুটোর মধ্যে ডিফারেন্স আছে। ড্রাগটা হচ্ছে অ্যাক্টিভ ইনগ্রেডিয়েন্ট আর মেডিসিনটা হচ্ছে অ্যাক্টিভ ইনগ্রেডিয়েন্ট থাকবে প্লাস এর সঙ্গে আরো কিছু সাবস্টেন্স যোগ করা থাকবে, যে সাবস্টেন্স গুলোকে তোমার বলা হবে যে এক্সিপিয়েন্ট। এক্সিপিয়েন্ট কথার অর্থ হচ্ছে যে নন ড্রাগ সাবস্টেন্স, হ্যাঁ, প্রেজেন্ট ইন দি ফর্মুলেশন। যেমন তোমার আমি ছোট্ট একটা এক্সাম্পল, যেমন খুব তিতা একটা ড্রাগ, অ্যাক্টিভ ইনগ্রেডিয়েন্ট খুব তিতা, আমরা মিষ্টি করার জন্য সুইটেনার দেবো, একটু ধরো তোমার সুক্রোজ দিলাম, ল্যাকটোজ দিলাম, এরকম। আবার তোমার হচ্ছে যে খুব কালো রঙের দেখতে, তার চেহারাটা একটা সুন্দর, পেশেন্টের কাছে আকর্ষণ হয়, পেশেন্ট দেখতে খুব পছন্দ করে এই হলুদ বা পিঙ্ক কালার ট্যাবলেট, তাহলে আমি খুব খেতে খুব পেশেন্ট পছন্দ করবে। এখন দেখবা যে পেশেন্ট এসে বলবে তোমাকে যে আমি লাল রঙের ট্যাবলেট খাই, আমি হলুদ রঙের ট্যাবলেট খাই, এরকম, ঠিক আছে। তো এই তো সেরকম তোমাদের হচ্ছে যে কালারিং এজেন্ট যোগ করা হয়। তারপরে তোমার হচ্ছে যে পিটারনেস যেটা আছে, তিতা থাকলে সেটাকে মাস্ক করার জন্য কিছু সাবস্টেন্স যোগ করা হয়, ভলিউম বাড়ানোর জন্য কিছু জিনিস যোগ করা হয়, ঠিক আছে। এইগুলোকে আমরা বলি এক্সিপিয়েন্ট। এই তোমার হচ্ছে যে অ্যাক্টিভ ড্রাগ তার সঙ্গে এর বিভিন্ন এক্সিপিয়েন্ট যোগ করে যে ফর্মুলেশনটা তৈরি করা হচ্ছে আমরা সেটাকে বলছি মেডিসিন, দ্যাট ইজ ট্যাবলেট অর ক্যাপসুল। আর অ্যাক্টিভ ইনগ্রেডিয়েন্টটাকে শুধুমাত্র ড্রাগ বলা হয়। ড্রাগটাকে আমরা এভাবে ডিসক্রাইব করতে পারি, ড্রাগ ইজ এ সিঙ্গেল কেমিক্যাল সাবস্টেন্স দ্যাট ফর্মস দি অ্যাক্টিভ ইনগ্রেডিয়েন্ট অফ মেডিসিন, এটা আমরা বলতে পারি। মেডিসিনটা আমরা এভাবে বলতে পারি যে এ মেডিসিন মে কন্টেইন মেনি আদার সাবস্টেন্সেস ডেলিভার দি ড্রাগ ইন এ স্টেবল ফর্ম acceptable and convenient to the patient। পেশেন্টের কাছে অ্যাকসেপ্টেবল এবং কনভেনিয়েন্ট ফর্মে ড্রাগকে ডেলিভারি করার জন্য একটা মেডিসিনের মধ্যে অনেক সাবস্টেন্স যোগ করা থাকে। যেমন আমরা যদি ড্রাগের এক্সাম্পল দিই তাহলে আমরা বলতে পারি ক্রুড মরফিন। ক্রুড মরফিনটা হচ্ছে তোমার ড্রাগ, আর এটার মেডিসিনটা যখন আমরা ব্যবহার করি এটাকে বলা হয় মরফিন সালফেট, সালফেট সল্ট ওর সঙ্গে আমরা যোগ করে দিয়েছি, হ্যাঁ, বা হিউম্যানের ব্যবহারের জন্য আসলে, ঠিক আছে। এই গেল তোমার হচ্ছে ড্রাগ আর মেডিসিনের মধ্যে ডিফারেন্স। এরপর এখানে একটা খুব ইম্পর্টেন্ট টপিক আছে, সেটা হচ্ছে ড্রাগ কম্পাউন্ডিয়ার, ড্রাগ কম্পাইলেশন
of information about drug is called drug compendia. তো আমরা আসলে ড্রাগ কম্পাউন্ডিয়া অনেক সময় বলা হয় যে জিজ্ঞেস করা হয় যে ড্রাগ কম্পাউন্ডিয়া বলতে কি বোঝো, মানুষ জিজ্ঞেস করা হয় যে একটা ড্রাগের ইনফরমেশন কিভাবে পাবা। একটা ড্রাগ আমার কাছে নতুন একটা ড্রাগ আছে, হয়তো আমি জানি না যে এটা এটা তোমার হচ্ছে যে আমরা কিভাবে মানে ব্যবহার বিধি কি, কোন রুটে দিব, এটা ডোজ কি, তারপরে তোমার হচ্ছে কতদিন দিব, এটা দিলে কি কি সাইড এফেক্ট হতে পারে, হ্যাঁ, এটার ইন্ডিকেশন কি কি, এই ইনফরমেশন গুলা আমি কোথায় থেকে পাবো? এই ইনফরমেশন সিস্টেমটাকে বলা হচ্ছে ড্রাগ কম্পাউন্ডিয়া। তাহলে ইনফরমেশন গুলা আমরা কিছু যেমন তোমার হচ্ছে যে কিছু বই থেকে পেতে পারি, কিছু বুক আছে সেখান থেকে পেতে পারি, 1 নম্বর। আর নাম্বার 2 হচ্ছে যে আমরা বই ছাড়াও আমরা জার্নাল থেকে পেতে পারি, তারপর তোমার হচ্ছে যে ফার্মাসিউটিক্যাল কোম্পানি লিফলেট সেখান থেকে পেতে পারি। তো যে বইগুলা থেকে আমরা পাচ্ছি এই বইগুলা নিয়ে আসলে আমাদের ইন্টারেস্ট সবচেয়ে বেশি, এবং এই বইগুলোর মধ্যে 3টা জিনিস খুব বেশি ইম্পর্টেন্ট: ফার্মাকোপিয়া, ফর্মুলারি আর টেক্সট বুক। তো টেক্সট বুক নিয়ে আমরা এখানে কথা বলি না, আমাদের এখানে মেইন জানার ইচ্ছা যেটা বা আমাদের যেটা তোমাদের কোশ্চেন গুলো সেটা হচ্ছে ফার্মাকোপিয়া আর ফর্মুলা, এই দুইটা জিনিসটা কি বা এই দুইটার মধ্যে ডিফারেন্স কি, এরকম। আর শেষে ছোট্ট একটা কোশ্চেন আছে যেটা আমি তোমাকে বলে দেবো, এটা কিন্তু না পড়ে তোমরা এখান থেকে বের হবে না। এই তো আমরা ডিফারেন্সটা জাস্ট একটু বলি। আমরা ফার্মাকোপিয়া এবং ফর্মুলারি, আমি বলি আমার ভাষায় যে খুব সহজ, মানে খুব মজা করে যদি বলতে চাই তাহলে ফার্মাকোপিয়া হচ্ছে একটা ন্যাশনাল ইন্টারন্যাশনাল প্রোডাক্ট, ফর্মুলারি হচ্ছে একটা ন্যাশনাল প্রোডাক্ট, ঠিক আছে? ফার্মাকোপিয়া হচ্ছে তোমার পাসপোর্টের মতো, এটা এই পাসপোর্ট তুমি গোটা ওয়ার্ল্ডে ব্যবহার করতে পারবে। আর ফর্মুলারিটা হচ্ছে ন্যাশনাল আইডি বা ভোটার আইডি, যেটা তুমি দেশের মধ্যে ব্যবহার করতে পারবে, দেশের বাইরে গেলে তুমি এটা এখানে ফেলো না, এরকম। তো সেরকম ফার্মাকোপিয়া আমরা যদি বলি যে ইট ইজ এ বুক পাবলিশড বাই অথরাইজড বডি কনস্টিটিউটেড বাই ল, কিছু নিয়মের মধ্যে থেকে একটা অথরাইজড বডি তৈরি করে এই বুকগুলো পাবলিশ করা হয়। অথরাইজড বডির মধ্যে এখানে তোমার ফার্মাসিস্ট থাকবে, ডক্টর থাকবে, নার্স থাকবে, এমনকি ল মেকার তারাও থাকবে, হ্যাঁ, এরকম কিছু মেম্বার করে দেওয়া, সবাই মিলে তোমার হচ্ছে যে এই ফার্মাকোপিয়া বইটা তৈরি করে। আর ফর্মুলারিটা হচ্ছে, এটাকে আমরা বুক বলছি না, আমরা বুকলেট বলছি, যেহেতু ফর্মুলারিটা একটু কম তোমার হচ্ছে যে কন্টেন্ট থাকে, ফর্মুলারিতে তোমার ফার্মাকোপিয়ার চেয়ে কন্টেন্ট একটু কম থাকে, সেটার জন্য আমরা এটাকে বলছি হচ্ছে যে বুকলেট। বুকলেট পাবলিশড বাই ড্রাগ অ্যাডমিনিস্ট্রেশন অথরিটি, আমরা এরকম বলি। ফার্মাকোপিয়া আমি বললাম যে ডেসক্রিপশন, ইট কন্টেন্স ডেসক্রিপশন অফ অল ড্রাগ, সব ড্রাগ। এখন দেখা যাচ্ছে যে অনেক আগের ড্রাগ যেগুলো তোমার বাদ হয়ে গেছে সেরকম ড্রাগের ডেসক্রিপশন এখানে পাওয়া যাবে, ইনক্লুডিং কেমিক্যাল স্ট্রাকচার, তোমার হচ্ছে যে প্রপার্টি, সবকিছু পাবা এখানে। আর তুমি ফর্মুলাতে পাবা শুধুমাত্র মার্কেটেড ড্রাগ, তোমার এখানে মার্কেটে যে ড্রাগগুলো চালু আছে সেটা সম্বন্ধে তুমি ইনফরমেশন পাবা। ফার্মাকোপিয়াতে ইউজুয়ালি জেনারিক নামটা ইউজ করা হয়, এখানে ট্রেড নাম ব্যবহার করা হয় না। জেনারিক নাম কি ট্রেড নাম কি জাস্ট আমি একটু পরে তোমাদেরকে আবার বলবো। এখানে জেনারিক নামটা ইউজ করা হয়, এখানে ট্রেড নাম ব্যবহার করা হয় না। ফর্মুলারিতে আমরা ট্রেড নাম ব্যবহার করে থাকি। ফার্মাকোপিয়া যে বইগুলো আছে সেগুলো এভরি 5 ইয়ার্স, সাধারণত 5 বছর পর পর পাবলিশ হয়। ফর্মুলারি যে বইগুলো আছে সেটা 6 মাস থেকে ইউজুয়ালি 2 বছর পর পর পাবলিশ করা হয়। ফার্মাকোপিয়ার এক্সাম্পল হচ্ছে বিপি, আমরা বলি বিপি ইউএসপি। বিপি মিন্স ব্রিটিশ ফার্মাকোপিয়া, ইউএসপি মিন্স ইউনাইটেড স্টেটস ফার্মাকোপিয়া। আর ফর্মুলারি যেটা সেটা হচ্ছে তোমার আমরা বলছি এক্সাম্পল বাংলাদেশ ন্যাশনাল ফর্মুলারি, বিডিএনএফ। এই এক্সাম্পল দেওয়ার পরে তুমি একটা কোশ্চেনের সম্মুখীন হবা, এটা আমরা সবাই করি কোশ্চেন, যে বাংলাদেশের নিজস্ব কোনো ফার্মাকোপিয়া আছে কি না। এটার অ্যান্সার হচ্ছে বাংলাদেশের নিজস্ব কোনো ফার্মাকোপিয়া নাই, বাংলাদেশের শুধুমাত্র ফর্মুলারি আছে, সেটার নাম হচ্ছে বিডিএনএফ, বাংলাদেশ ন্যাশনাল ফর্মুলারি, বাস। তাহলে এইখানকার থেকে আর কোনো কোশ্চেন নাই, এখানে আর কোনো কোশ্চেনের করার এখানে সুযোগ নেই। এই হচ্ছে মোটামুটি ফার্মাকোপিয়া এবং ফর্মুলারি নিয়ে আমাদের কথা। নেক্সট টপিকস আমি হচ্ছে আমাদের এখানে নমেনক্লেচার অফ ড্রাগ, ড্রাগের নমেনক্লেচার, ড্রাগের নেম। নমেনক্লেচার মানে কিভাবে তার নামকরণ করা হয়েছে, এই নামটা। এটা সাধারণত আমরা নমেনক্লেচার নিয়ে রিটেনের কোশ্চেন খুব কম দেখি, আমরা ভাইভাতে কিন্তু জিজ্ঞাসা করি ড্রাগের কয় ধরনের নাম হতে পারে। ড্রাগের নাম, কমন নাম 3 ধরনের হতে পারে: কেমিক্যাল নেম, জেনেরিক নেম, আর একটা হচ্ছে ট্রেড নেম। অনেক সময় আরেকটা নাম চলে আসতে পারে কোড নেম, কোড নেমটা তোমাদের না বললেও হবে, জাস্ট জেনে রাখো। কিন্তু কেমিক্যাল নেম, জেনেরিক নেম, আর একটা হচ্ছে ট্রেড নেম। একটা মানুষের কিন্তু, যেমন মানুষের হয়, মানুষের কিন্তু 3টা নাম। প্রথম নাম হচ্ছে মানুষ, দ্বিতীয় নাম হচ্ছে ইকবাল হোসেন, তৃতীয় নাম হচ্ছে একটা ছোট্ট নিক নেম আছে। 3টা নাম কিন্তু হয়ে গেল, তাই না? সেই রকম তাহলে আমার কেমিক্যাল নেম হচ্ছে আমি মানুষ, 2 নম্বর হচ্ছে যে আমার জেনেরিক নাম বলতে হবে, জেনেরিক নাম হচ্ছে ইকবাল হোসেন বা আপনার রাখা নাম। আর ট্রেড নেম, ট্রেড নেম মানে সবাই কি বলে ডাকে, মানে সেটা হচ্ছে যে একটা ছোট্ট একটা নিক নেম আছে, সেই নিক নেম হয়তো ইকবাল হতে পারে, সাগর হতে পারে, যে নামে ডাকে সেটা হচ্ছে আমার ট্রেড নেম। এরকম হচ্ছে ড্রাগকেও আমরা নাম দিয়েছি।
তাহলে কেমিক্যাল নেমটা কি সেটা সম্বন্ধে আমরা একটু জানি। কেমিক্যাল নেম হচ্ছে এটা একটা অনেক বড় একটা নাম যে স্ট্রাকচারটাকে, কেমিক্যাল স্ট্রাকচারটাকে তোমার ইন্ডিকেট করে। যেমন নর অ্যাড্রেনালিন একটা ড্রাগ, তাই না? অনেক নর অ্যাড্রেনালিন, এটার কেমিক্যাল নাম যেমন হচ্ছে 3,4-ডাইহাইড্রোক্সিইথাইলামাইড, ডাই 3,4-ডাইল ইথাই। তাহলে দেখো আমার এতবার পড়া আমরা করবো হচ্ছে নর অ্যাড্রেনালিন। এটা কেমিস্টরা মনে রাখবে, তারা ড্রাগের স্ট্রাকচার মনে রাখবে, এবং যেহেতু এটা অনেক বড় একটা নাম, এটা আমাদের কেমিস্ট ল্যাবে কাজ করছে, কেমিক্যাল ল্যাবে কাজ করছে, ড্রাগ ডেভেলপমেন্ট নিয়ে কাজ করছে, তারা আসলে বুঝতে পারবে। এটাকে আমরা বলছি কেমিক্যাল নেম। নেক্সট যে নামটা চলে আসবে সেটা হচ্ছে জেনারিক নেম অথবা নন প্রপিটারি নেম বলা হয়। নন প্রপিটারি মানে হচ্ছে যে এর কোনো নির্দিষ্ট মালিকানা নাই, একটাই মালিকানা যে এটাকে তৈরি করছে, বাকি কেউ এর মালিকানা দাবি করতে পারবে না, এটার জন্য বলা হয় নন প্রপিয়েটারি নেম। মালিকানার বিষয়টা আমি জাস্ট পরে আসতেছি, তোমরা এখনই যে বলবো তাহলে বুঝতে পারবে। তো জেনারিক নেমটা সাধারণত আমাদের ডক্টরদের বা হেলথ প্রফেশনাল যারা আছি আমরা, মেডিকেল প্রফেশনাল যারা, তাদের ব্যবহারের জন্য জেনারিক নেমটা। এবং এটা তোমার হচ্ছে যে আমাদের জন্য মনে রাখাও সুবিধা, মুখস্থ করাও সুবিধা, এবং প্রেসক্রিপশনে লেখাটাও সুবিধা। এই নামটা সাধারণত কারা দেয়? জেনেরিক নাম দেওয়ার জন্য কিছু ওয়ার্ল্ডে কিছু অফিসিয়াল এজেন্সি আছে, তার মধ্যে এখন সবচেয়ে ইম্পর্টেন্ট হচ্ছে WHO এই কাজটা করছে। এটা ছাড়াও এর আগে তোমার কিছু ব্রিটিশ নেম ছিল, আমরা বলি ব্যান বা ব্রিটিশ অ্যাপ্রুভ নেম, ইউনাইটেড স্টেটস অ্যাডপ্টেড নেম, এরকম ছিল, জাপানিজ অ্যাডপ্টেড নেম, ঠিক আছে, এরকম কিছু ছিল। এখন যে ড্রাগ গুলো আসছে এইটা নিয়ে সবচেয়ে যে যারা এই নামটা দেওয়ার জন্য সবচেয়ে এখন রেসপন্সিবল সেটা হচ্ছে WHO। এবং WHO যে নামটা দিচ্ছে সেটাকে বলা হয় INN বা ইন্টারন্যাশনাল নন প্রপিটারি নেম। INN নিয়ে কিন্তু অনেক সময় শর্ট নোট থাকে, বিশেষ করে এমবিবিএস লেভেলে না থাকে, এমবিবিএস ধরা হয়, আমি এমবিবিএস ধরতে শুনেছি স্যারদেরকে INN কি বলবো। তবে পোস্ট গ্রাজুয়েশনের জন্য ভেরি ভেরি ইম্পর্টেন্ট INN। তাহলে এটা হচ্ছে একটা অফিসিয়াল নন প্রপিটারি নেম ফর ফার্মাকোলজিক্যাল প্রোডাক্ট ডিজাইন বাই হু। WHO একটা ডিভিশন আছে ড্রাগ ম্যানেজমেন্ট পলিসির আন্ডারে, তারা এই নামটা দিবে এবং এটাকে বলা হবে যে ইন্টারন্যাশনাল নন প্রপিটারি। দেখবা ড্রাগের পাশে লেখা আছে ট্যাবলেট ক্লোপিডোগ্রেল 75 মিলিগ্রাম INN। তোমার দেখবে কালকে দেখবে পাতা কিনবা, ক্লোপিডোগ্রেলের পাতা কিনে দেখবা এভাবে লেখা আছে। আবার অনেক সময় বলছে ক্যাপসুল অ্যামোক্সিসিলিন 500 মিলিগ্রাম BP, এরকম লেখা থাকে অনেক সময়, ঠিক আছে। আবার তোমার দেখবা যে ক্লোপিডোগ্রেল ট্যাবলেট IN, ঠিক আছে। INN মানে INN এই তোমার জেনারিক নামটাকে তারা দিয়েছে এরকম। তো এই INN নিয়ে এখন যে INN সব করছে, কারণটা কি? উদ্দেশ্য হচ্ছে যে একটাই নাম হবে গোটা ওয়ার্ল্ডের জন্য। তুমি ক্লোপিডোগ্রেল বলবা, ওয়ার্ল্ডের যেখানে বলো ক্লোপিডোগ্রেল যেন একটা নামে গোটা ওয়ার্ল্ডে চেনে, তুমি যেখানে বলবে সেখানে ক্লোপিডোগ্রেল পাবে, এটাই হচ্ছে এটা উদ্দেশ্য। এটাকে আমরা বলছি জেনারিক নেম বা নন প্রপিটারি নেম। এটা আসলে কোন নির্দিষ্ট কেউ ফার্মাসিউটিক্যাল কোম্পানি এটা কিন্তু মালিকানা দাবি করতে পারবে না, এটার জন্য এটাকে বলা হয় যে নন প্রপিটারি। আর লাস্ট হচ্ছে ট্রেড নেম বা প্রপিটারি নেম। প্রপিটারি নেমকে বলা হচ্ছে কারণ এটার কিন্তু মালিকানা আছে, মালিক হচ্ছে ফার্মাসিউটিক্যাল কোম্পানি। তোমাদের স্কয়ার প্যারাসিটামলের নাম দিয়েছে এইস, তাহলে এইস কিন্তু শুধুমাত্র স্কয়ারই ব্যবহার করতে পারবে, ওর মালিক কিন্তু ওর ট্রেডমার্ক নাম এটা। এই নামটা কিন্তু অন্য কোনো কোম্পানি ব্যবহার করতে পারবে না, এই জন্য একে বলা হয় প্রপিটারি নেম, ঠিক আছে, বা ট্রেড নেম বলা হয়। ট্রেড নেম সাধারণত ফার্মাসিউটিক্যাল কোম্পানি ব্যবহার করে। তোমার হচ্ছে এটা নামটা আরো ছোট হয় এবং খুব সুন্দর সুন্দর নাম হয়, কারণ তোমাদের হচ্ছে যে জলি, পিউলি, তারপরে তোমার হচ্ছে নাপা, আপা, এইস, এরকম কিছু নাম থাকে তোমার, ঠিক আছে, রূপা, খুব সুন্দর সুন্দর নাম থাকে, মুখস্থ করতে এবং মনে রাখতে সুবিধা হয়। এবং তোমার হচ্ছে যে এই নাম ধরে ওষুধ নেওয়ার বা লেখার একটা অ্যাডভান্টেজ আছে। তুমি যখন জেনারিক নাম লিখে দেবা ট্যাবলেট প্যারাসিটামল, তখন কিন্তু তোমার এমনও হতে পারে ফার্মাসিউটিক্যালের দোকানদার যদি একটু তার অন্যরকম ইচ্ছা থাকে, তাহলে একটা বাজে কোম্পানি প্যারাসিটামল দিয়ে দিবে, তোমার খেয়ে কোনো লাভই হবে না। সেক্ষেত্রে তুমি যদি বলো যে না আমাকে এইসি দেন বা নাপাই দেন, তাহলে কিন্তু তোমার বায়োঅ্যাভেলেবিলিটি ঠিক থাকবে এবং ড্রাগে তুমি ইফেক্ট একদম খুব ভালো ইফেক্ট পাবা। এটা হচ্ছে আমাদের ড্রাগের নোমেনক্লেচার নিয়ে কথা। নেক্সট আমরা যেটা চলে আসবে সেটা হচ্ছে ডোজ। আমরা আসলে বলি যে এই ডোজ খান, ওই ডোজ খান। আসলে ডোজ মানে আসলে আমাদের জানতে হবে। ডোজ মানে হচ্ছে যে অ্যামাউন্ট অফ ড্রাগ that is administered to the patient at one time and that will produce a effect.
আমরা পেশেন্টকে একবারে যে পরিমাণ ড্রাগটা খাওয়াচ্ছি সেটাকেই বলা হবে ডোজ। ঠিক আছে, এবং যেটা আমার একটা ইফেক্ট প্রডিউস করবে। যেমন আমি যদি বলি যে আমি জ্বর হয়েছে, আমি প্যারাসিটামল খাবো, তাহলে প্যারাসিটামলের অ্যাডাল্ট ডোজ হচ্ছে 500 মিলিগ্রামের 2 ট্যাবলেট, তার মানে হচ্ছে 1000 মিলিগ্রাম। এটাই হচ্ছে প্যারাসিটামলের ডোজ। আমাকে যদি প্যারাসিটামল তুমি 250 মিলিগ্রাম খাওয়াই দাও, তাহলে কিন্তু এটা প্যারাসিটামলের ডোজ হবে না, কারণ এটা আমার শরীরে 250 মিলিগ্রাম আমার শরীরে কোনো ইফেক্ট তৈরি করতে পারবে না। আমাকে আমার শরীরে ইফেক্ট তৈরি করার জন্য 1000 মিলিগ্রামই আমাকে দিতে হবে। ডোজের বিভিন্ন টাইপ আছে, যেমন থেরাপিউটিক ডোজ, লোডিং ডোজ, আমরা অনেক সময় বলি মেইনটেনেন্স ডোজ। এগুলা কি ডেফিনিশন কিন্তু পরীক্ষা জিজ্ঞাসা করে। টক্সিক ডোজ, মেডিয়ান ইফেক্টিভ ডোজ, মেডিয়ান টক্সিক ডোজ, মেডিয়ান লেথাল ডোজ, এরকম কিছু ডোজ আছে। আবার অনেক সময় বলা হয় চিলড্রেন ডোজ, এরকম বলা হয়। তো এগুলো পরীক্ষা জিজ্ঞাসা করা হয়। তো যেহেতু পরীক্ষা জিজ্ঞাসা করা হয়, এগুলো সম্বন্ধে তোমরা একটু ধারণা রাখবে। আমি জাস্ট খুব তাড়াতাড়ি একটু বলে চলে যাই এখানে। যেমন থেরাপিউটিক ডোজ বলতে আমরা এটা বলবো, বুঝবো এরকম যে দি ডোজ হুইচ প্রডিউস অপটিমাল থেরাপিউটিক ইফেক্ট, যে এই যে ড্রাগ ডোজটা অপটিমাল থেরাপিউটিক ইফেক্ট, আমি জ্বর ছাড়ার জন্য খেয়েছি, প্যারাসিটামল, জ্বর ছেড়ে গেছে, তাহলে এটাই হচ্ছে আমার থেরাপিউটিক ডোজ। এটা তারপরে আমরা আসতে পারি লোডিং ডোজ। লোড কথার সংজ্ঞা কিন্তু আমরা খুব ভালো পরিচিত, তাই না? এখন লোড কথাটা আসলে এখন চলে গেছে। তবে আমরা যখন মোবাইল আসার পরেই, যখন প্রথমে আমরা যখন 4th বা 5th ইয়ারে পড়ি, তখন ওই লোড কথা কিন্তু খুব জনপ্রিয় ছিল। এবং লোড কথাটা ফ্লেক্সি লোড মানে তখনকার ধারণাটা এরকম ছিল যে ফ্লেক্সি লোড মানে অনেকগুলো টাকা তুমি একসঙ্গে মোবাইলে ঢোকাবা, ব্যবহার করবে। এই জন্য বলতে ফ্লেক্সি লোড দাও অনেক টাকা একসঙ্গে। এখন আসলে ফ্লেক্সি লোডের ধারণা চলে গেছে, মানুষ 10 টাকা 9 টাকাও কিন্তু মোবাইলে ঢোকায়। ফ্লেক্সি লোড যে ধারণা করে করা হয়েছিল, সেটা আসলে আমার মনে হয় যে বিষয়টা এখন অনেক হয়ে গেছে। কিন্তু আমাদের ড্রাগের ক্ষেত্রে কিন্তু লোডিং ডোজ কথাটা থেকে গেছে। এইটার মানেও অর্থ একই, অনেক পরিমাণ ড্রাগ। লোডিং ডোজ কথার অর্থ হচ্ছে লার্জ অ্যামাউন্ট ডোজ, একসঙ্গে আমরা প্রথমেই দিব। ঠিক আছে, এটাকে বলা হচ্ছে লোডিং ডোজ, লার্জ ইনিশিয়াল ডোজ দ্যাট অ্যাচিভ এ র্যাপিড স্টেডি স্টেজ। অনেক পরিমাণ ড্রাগ দিব যেটা খুব র্যাপিড একটা হিউম্যান বডিতে স্টেডি স্টেট নিয়ে আসবে। স্টেডি স্টেট যদি তোমার না নিয়ে আসে, তাহলে কিন্তু ড্রাগের তুমি ভালো ইফেক্ট পাবা না। স্টেডি স্টেট তোমাদেরকে ফার্মাকোকাইনেটিক্স এর মধ্যে পড়ানো হবে। স্টেডি স্টেট আমি সোজা বাংলা যদি এখন বলতে চাই, এটা এমন একটা কন্ডিশন, যে কন্ডিশনে তুমি যে পরিমাণ ড্রাগ খাবা, সেই পরিমাণ ড্রাগ তোমার এক্সক্রিশন হবে। তুমি বা এরকম বলা যেতে পারে ইফেক্টেড ডিজায়ার্ড প্লাজমা ভলিউম, একটা ডিজায়ার্ড প্লাজমা ভলিউম ড্রাগের, যেটা থেকে তুমি একটা ভালো ইফেক্ট পাবা, এরকম বলা যেতে পারে। ঠিক আছে, এতটুকু জানো। স্টেডি স্টেট মানে খুব সাম্য অবস্থা, বাংলা যদি বলে ধীর স্থির একটা অবস্থা, মানে যে স্টেজে ড্রাগটা খুব ভালো কাজ করবে, এটাকে আমরা বলছি স্টেডি স্টেট। যেমন আমি এক্সাম্পল দিতে চাই, আমি জেন্টামিসিন দিয়ে দিতে পারি। জেন্টামিসিন সাধারণত তোমাদেরকে 8 আওয়ার দিতে হয়, দিনে 3 বার, সকাল দুপুর রাতে 3 টাইমস দিলে দেওয়া হয়, ইনজেকশন ফর্মে দেওয়া হয়। আমরা যদি মনে করি যে না, আমার একটা লোডিং ডোজ দরকার, 3 বারে যে পরিমাণ ডোজ পাবে, সে উনি সকালে 100 পাবে, দুপুরে 100 পাবে, রাতে 100 পাবে। আমরা করবো কি, সকালে দুপুরে রাতে 300 মিলিগ্রাম সকালে একবার দিব, এটাকে আমরা বলবো হচ্ছে তোমার লোডিং ডোজ। এরকম এটা কার উদ্দেশ্য হচ্ছে টু অ্যাচিভ র্যাপিড স্টেডি স্টেট। সেরকম আরেকটা ডোজ আছে মেইনটেনেন্স ডোজ, ডোজ হুইচ ইজ রিকোয়ার্ড টু মেইনটেইন দ্য ডিজায়ার ইফেক্ট। ডিজায়ার ইফেক্টটা মেইনটেইন করার জন্য আমরা যে ডোজটা পেশেন্টকে খাওয়াতে থাকবো, সেটাকে আমরা মেইনটেনেন্স ডোজ বলা হয়। টক্সিক ডোজ হচ্ছে যে এক্সেস ডোজ হুইচ প্রডিউস সিরিয়াস সাইড ইফেক্ট, এটা নরমাল ডোজ না। থেরাপিউটিক ডোজ হচ্ছে বেশি ডোজে যে ডোজটা আছে, সে ডোজ, এবং যে ডোজটা একটা সিরিয়াস টক্সিক ইফেক্ট করতে পারে হিউম্যানের শরীরে, এটা হলো টক্সিক ডোজ। এরপরে 3টা ডোজ আছে, মিডিয়ান ইফেক্টিভ ডোজ, মিডিয়ান টক্সিক ডোজ আর মিডিয়ান লেথাল ডোজ। এই 3টা ডোজ এক্সপেরিমেন্টাল কারণে ব্যবহার করা হয়। যেমন মিডিয়ান ইফেক্টিভ ডোজ বা ED50, এটা বলা হয় যে ইট ইজ দি ডোজ হুইচ উইল প্রডিউস ডিজায়ার্ড ফার্মাকোলজিক্যাল ইফেক্ট ইন 50% অফ টেস্ট অ্যানিমাল। ধরো আমি 100টা ইঁদুর নিয়েছি, তাদের মধ্যে আমি দেখবো যে জ্বর কয়জন জ্বর বানাই ফেলছি। 100টা ইঁদুর নিয়ে ওদেরকে আমি ইনজেকশন দিয়ে জ্বর বানাই ফেলছি। ঠিক আছে, এখন জ্বর কমাতে হবে, তাহলে যে ডোজটা মিনিমাম আমার 50টা ইঁদুরের জ্বরকে কমাই দিল, সেটাকে আমি বলবো মিডিয়ান ইফেক্টিভ ডোজ। এরকম মিডিয়ান টক্সিক ডোজ, যে আমি 100টা ইঁদুর নিয়েছি, এই যে টক্সিক ইফেক্ট দেবো, যে ডোজটা 50% ইঁদুরের টক্সিক ইফেক্ট শো করবে, সেই ডোজটাকে বলবো আমরা মিডিয়ান টক্সিক ডোজ বা TD50। আর একটা ডোজ আছে মিডিয়ান লেথাল ডোজ, এটা হচ্ছে যে ডোজটা 100টা ইঁদুরের মধ্যে 50টা ইঁদুরকে মেরে ফেলবে, সেই ডোজটাকে আমরা বলবো মিডিয়ান লেথাল ডোজ বা LD50। এই 3টা শেষে বললাম, কারণ আরেকটা কারণ আছে। কারণটা হচ্ছে যে এখানে আমরা ড্রাগের সেফটি নিয়ে একটু কথা বলবো।
আমরা ইন্ট্রোডাকশন চ্যাপ্টারের মধ্যে ড্রাগের সেফটি নিয়ে একটু কথা বলি এবং এখানে আমরা থেরাপিউটিক ইন্ডেক্স নিয়ে আমরা একটু কথা বলে থাকি। অনেক সময় এটা অনেক সময় অন্য চ্যাপ্টারে পড়ানো হতে পারে, কিন্তু আমি ইন্ট্রোডাকশন পড়ানোর সময় এটা পড়িয়ে দিই। এটা আমি স্যারদের, আমরা স্যার যারা পড়ি তাদেরকেও দেখেছি যে এটা ইন্ট্রোডাকশন পড়ার সময় পড়িয়ে দিতে, আমিও পড়িয়ে দিই ইন্ট্রোডাকশন চ্যাপ্টারটা পড়ানোর সময়। যেমন থেরাপিউটিক ইন্ডেক্সটা আমরা খুবই ইম্পর্টেন্ট পরীক্ষার জন্য, মানে এটা ভুল করার সুযোগ নাই এবং খুবই ইম্পর্টেন্ট আসলে। আমরা এখানে বলতে পারি ইট ইজ দ্য মার্জিন অফ সেফটি অফ এ ড্রাগ which is calculated by the ratio of LD50 বা median lethal dose or median toxic dose divided by median effective dose। উপরে থাকবে lethal dose বা toxic dose median, যে থাকবে median effective dose। এই দুইটার ভাগফলই হচ্ছে থেরাপিউটিক ইন্ডেক্স। থেরাপিউটিক ইন্ডেক্স হচ্ছে একটা নাম্বার, 1 2 3 4 5 এরকম নাম্বার। এই নাম্বারটা দিয়ে আমরা ড্রাগের সেফটিটাকে আমরা এক্সপ্রেস করব। যেমন তোমার হচ্ছে যে কোন ড্রাগের থেরাপিউটিক ইন্ডেক্স 5 হতে পারে, কোন ড্রাগের 1 হতে পারে, কোন ড্রাগের 50 হতে পারে, এরকম। তো এইখানে আমরা যেটা বলবো যে অনেক সময় জিজ্ঞেস করা হয় থেরাপিউটিক ইন্ডেক্স সিগনিফিকেন্স কি। সিগনিফিকেন্স হচ্ছে যে মোর থেরাপিউটিক ইন্ডেক্স, যত বেশি থেরাপিউটিক ইন্ডেক্স হবে তত সেফার দি ড্রাগ তত বেশি সেফ হবে। এবং থেরাপিউটিক ইন্ডেক্স অবশ্যই কোন ড্রাগের জন্য মাস্ট বি মোর দ্যান 1, নট অন 1। আমি বললাম যে মোর দ্যান 1, এই কথাটা কিন্তু মনে রাখতে হবে। বলতে হবে থেরাপিউটিক ইন্ডেক্স কত হতে পারে, কত হওয়া উচিত, মোর দ্যান 1। 1 যখনই হবে বা বিলো 1 হবে তখন সেটা কিন্তু পয়জন বা ভেরি ভেরি টক্সিক ড্রাগ হয়ে যাবে। নেক্সট কোশ্চেন তোমাকে যেটা করবে এখান থেকে, তাহলে তুমি কিছু সেফ ড্রাগের এক্সাম্পল দাও। তুমি বলবো যে প্যারাসিটামল, অ্যামোক্সিসিলিন, তারপরে ডাইজিপাম, এগুলো সেফ। তাহলে আনসেফ ড্রাগ কি কি আছে? আনসেফ দুই একটা ড্রাগ এক্সাম্পল, অ্যান্টি ক্যান্সার ড্রাগ খুব ভালো এক্সাম্পল, ডিগক্সিন, এগুলো হচ্ছে আনসেফ ড্রাগ। একটু ডোজের এদিক ওদিক হলে কিন্তু পেশেন্টরা একদম খবর করে ছেড়ে দেবে একদম, এরকম তোমার মানে এত টক্সিক ড্রাগ এগুলো। হ্যাঁ, আবার অনেক সময় বলা হয়, এখানে আরেকটা এক্সাম্পল আমরা বলি যে ড্রাগের কিন্তু তোমার থেরাপিউটিক ইন্ডেক্স ডোজ অনুযায়ী কম বেশি হতে পারে। যেমন অ্যাসপিরিন যখন আমরা হেডেক, মাথা ব্যথা কমানোর জন্য ব্যবহার করছি, তখন কিন্তু আমরা লো ডোজে ব্যবহার করি, খুব লো ডোজ না, 300 মিলিগ্রাম। এই অবস্থায় ড্রাগটা সেফ। আবার যখন অ্যাসপিরিন আমরা রিউমাটয়েড আর্থ্রাইটিসে ব্যথা কমানোর জন্য ব্যবহার করছি, তখন কিন্তু অনেক হাই ডোজ ব্যবহার করছি, তোমার 900 মিলিগ্রাম, 1000 মিলিগ্রাম তার বেশি ব্যবহার করছি, তখন কিন্তু থেরাপিউটিক ইন্ডেক্সটা কমে যাচ্ছে এবং থেরাপিউটিক ড্রাগটা কিন্তু আনসেফ হয়ে যাচ্ছে। থেরাপিউটিক ইন্ডেক্স যে আমি ড্রাগটা সেফটি মার্জিন আমি দেখলাম, এটা আমি জাস্ট একটু এক্সাম্পল দিই। আমি জাস্ট আমার নিজের মতো করে একটা এক্সাম্পল দিই। আমি অনেক সময় বলি যে ধরো প্যারাসিটামলকে আমি সেফ বলছি, কেন বলছি আমি একটা ক্যালকুলেশন করে দিই। আমি যদি বলি যে প্যারাসিটামল আমাদের হেপাটোটক্সিক ডোজ কত, তাহলে কিন্তু আমরা বলি 20 ট্যাবলেট বা 20 ট্যাবলেট মানে হচ্ছে 10,000 মিলিগ্রাম। আর প্যারাসিটামলের তোমার হচ্ছে ইফেক্টিভ ডোজ, যেটা তুমি জ্বর কমাবো, সেটা হচ্ছে 502টা মানে 1000। তাহলে আমি যদি টক্সিক ডোজ কে হচ্ছে 10,000 কে ইফেক্টিভ ডোজ 1000 এ ভাগ করি, তাহলে কিন্তু আমার থেরাপিউটিক ইন্ডেক্স 10। দ্যাট ইজ হোয়াই ইট ইজ কল্ড এ সেফ ড্রাগ বা ইট ইজ এ মোর সেফ ড্রাগ। এখানে ডোজ পড়ানোর মধ্যে তোমার আরেকটা জিনিস অনেক সময় পরীক্ষায় আসে যে রাইট ডাউন অ্যাবাউট চিলড্রেন্স ফর্মুলা, রাইট ডাউন অ্যাবাউট ক্লাস, এরকম। চিলড্রেন্স ফর্মুলাই আমরা ড্রাগ এর ডোজ ক্যালকুলেশন করার জন্য দুটা আমরা ফর্মুলা ব্যবহার করে থাকি। একটা হচ্ছে ক্লার্ক রুল, আর একটা তোমার হচ্ছে ইয়াংস রুল। ইয়াংস রুলে এজ দিয়ে ক্যালকুলেশন করা হয় চিলড্রেন ডোজটা, আর ক্লার্ক রুলে বডি ওয়েট ইন পাউন্ড, এটা দিয়ে আমাদের ব্যবহার করা হয়। তোমরা এটা জাস্ট দেখে নিবা। আজকের আমাদের লাস্ট টপিকস, দ্যাট ইজ ক্লাসিফিকেশন অফ ড্রাগস। আমরা একটা ড্রাগকে কিভাবে ক্লাসিফাই করতে পারি, এটা তোমাদের জানার জন্য, আসলে পরীক্ষার জন্য খুব ইম্পর্টেন্ট না, তবে এটা পোস্ট গ্রাজুয়েশনের জন্য ইম্পর্টেন্ট। এখানে পোস্ট গ্রাজুয়েশন কোশ্চেনও হয় এটা, যে হাউ ড্রাগ ক্যান বি ক্লাসিফাইড। তো ড্রাগকে আমরা যে ক্লাসিফাই করছি, ধরো আমরা যেটা পড়াই, আমরা কিন্তু অ্যাকর্ডিং টু বডি সিস্টেম অনুযায়ী পড়াই, যে এলিমেন্টারি সিস্টেমের ড্রাগ এগুলা, কার্ডিওভাস্কুলার সিস্টেমের ড্রাগ এই, রেসপিরেটরি সিস্টেমের ড্রাগ এরকম, ডায়াবেটিক্স নার্ভাস সিস্টেমের ড্রাগ এরকম, তাই না? তাহলে আমরা ড্রাগকে ভাগ করছি অ্যাকর্ডিং টু বডি সিস্টেম। আবার ড্রাগকে কিন্তু মুড অফ অ্যাকশন অনুযায়ী ভাগ করা যায়, মলিকুলার ইন্টারঅ্যাকশন অনুযায়ী ভাগ করতে পারে, সেলুলার সাইট কোথায় অ্যাকশন করছে সে অনুযায়ী। যেমন সেলুলার সাইট লুপ ডায়াবেটিক্স, লুপ হেলেতে কাজ করছে। তারপরে তোমার হচ্ছে যে তারপরে এরকম, মানে কোন জায়গাতে কাজ করছে সেটা সেই হিসেবে আমরা কাজ করতে পারি। তারপরে তোমার হচ্ছে যে কিছু আছে, যেমন কিছু ড্রাগ আছে যারা ক্যাটেকোলামাইনের আপটেক ইনহিবিট করে, তাই না? সেগুলোকে আমরা ধরো তোমার রিসেপ্টরের নাম দিয়ে আমরা বলছি। এরকম মোড অফ অ্যাকশন বা মলিকুলার অ্যাকশন অনুযায়ী কিন্তু আমরা ড্রাগকে করতে পারি। আবার অনেক সময় দেখা যায় মলিকুলার স্ট্রাকচার বা সোর্স অনুযায়ী কিন্তু আমরা ড্রাগকে
ক্লাসিফাই করতে পারো। যেমন অ্যানিমাল সোর্সে এই ড্রাগ আছে, প্ল্যান্ট সোর্সে এই ড্রাগ আছে, ন্যাচারাল সোর্সে এটা আছে, তারপর তোমার হচ্ছে যে ল্যাবরেটরি সোর্সে এই ড্রাগ আছে। হ্যাঁ, তো এই হচ্ছে মোটামুটি আমার ফার্মাকোলজির ইন্ট্রোডাকশন। কি কি কোশ্চেন হবে আমি আবারও বলে দিচ্ছি। কোশ্চেন তোমরা যদি ফরম্যাট করে পড়ো তাহলে তোমাদের এখানে ফার্মাকোলজির ডেফিনেশন পড়তে হবে, তার সঙ্গে ফার্মাকোলজির ব্রাঞ্চ কি কি আছে, ব্রাঞ্চের মধ্যে কি কি ব্রাঞ্চ পড়লে ভালো হয় সেটা অলরেডি বলে দিচ্ছি তোমাদেরকে। যেমন তোমাদের হচ্ছে যে ফার্মাকোলজির ওল্ডার ব্রাঞ্চ ভাগ করে বলতে হবে, নিউয়ার ব্রাঞ্চ ভাগ করে বলতে হবে। এরপরে তুমি যদি এখানে বলতে চাও তাহলে কিছু ব্রাঞ্চ সম্বন্ধে তোমাকে মুখস্থ রাখতে হবে, ডেফিনেশন বলো বা ডেসক্রিপশন বলো, যেমন ফার্মাকোডাইনামিক্স, ফার্মাকোকাইনেটিক্স, ক্লিনিক্যাল ফার্মাকোলজি, টক্সিকোলজি। ঠিক আছে। আর আমি বলছি রিসেন্ট কয়েকটা ব্রাঞ্চ নিয়ে খুব কথাবার্তা হচ্ছে, যেমন তোমার হচ্ছে যে বায়োটেকনোলজি, তারপরে তোমার ফার্মাকোজেনোমিক্স বা জেনেটিক্স, তারপরে তোমার হচ্ছে যে ফার্মাকোফিজিক্স নিয়ে কথা হচ্ছে। এগুলো নিয়ে তোমাদের একটু জানলে ভালো হয়। নেক্সট আমি চলে গেছি হচ্ছে যে ড্রাগের ডেফিনেশনে। বলেছি যে এটা WHO এর ডেফিনেশন ইন 1966 এবং এটা মন্ত্রের মতো পড়তে হবে, এখানে দাঁড়ি কমা সেমিকোলন ভুল করার কোনো সুযোগ নেই। এবং ড্রাগের ইউজ, চারটা ইউজ বলেছি, ডায়াগনোসিস, তারপরে তোমার হচ্ছে যে কন্ট্রোল, কিউর এন্ড প্রিভেনশন। এক্সাম্পল সহকারে মুখস্থ করতে হবে, বলে বলে বারবার বলে বলে প্র্যাকটিস করবা। নেক্সটে বলেছি ড্রাগ মেডিসিনের ডিফারেন্স, কি বেসিক ডিফারেন্স আছে। মেডিসিনের মধ্যে ড্রাগ এবং তার সঙ্গে কিছু নন ড্রাগ সাবস্টেন্স থাকবে, যেটাকে আমরা বলছি এক্সিপিয়েন্ট। আর তারপরে আমরা বলেছি যে ড্রাগের ইনফরমেশন কিভাবে আমরা কালেকশন করব, ফার্মাকোপিয়া, ফর্মুলারি, এই দুইটা সম্বন্ধে, এই দুটোর পার্থক্য, আমাদের দেশে কোনটা চালু আছে সেটা বলতে হবে, নাম বলতে বিডিএনএফ চালু আছে আমাদের দেশে, বাংলাদেশ ন্যাশনাল ফর্মুলারি, এটা তোমাদেরকে বলতে হবে। তারপরে ড্রাগের নমেনক্লেচার নিয়ে কথা বলেছি, ড্রাগের নাম কয় রকম নাম হতে পারে, কেমিক্যাল নেম, ট্রেড নেম, জেনেরিক নেম, আমরা কোনটা কোনটা ব্যবহার করি। হ্যাঁ, এরকম। এখান থেকে INN নিয়ে একটু কথা বলেছি, যতটুকু পারবা পড়ে জাস্ট মনে রাখার চেষ্টা করবা। পরে ডোজ নিয়ে কথা বলছি, ডোজ পরীক্ষায় ভাইবার সময় ধরে অনেক ধরো আর কি। এই ডোজ বলতে কি, লোডিং ডোজ বলতে কি বুঝো, থেরাপিউটিক ডোজ বলতে কি বুঝো, মেইনটেন্স ডোজ বলতে কি বুঝো, মিডিয়ান ইফেক্টিভ ডোজ যেমন ED50, TD50, LD50 বলতে কি বুঝো। লাস্ট আবার বলছি খুব ইম্পর্টেন্ট একটা টপিক, থেরাপিউটিক ইনডেক্স, ড্রাগের সেফটি মার্জিন মেজারমেন্ট। এবং সবশেষে বললাম হচ্ছে ড্রাগের ক্লাসিফিকেশন আমরা কিভাবে করব। ঠিক আছে। তো এই জিনিসগুলা তোমরা আসলে যখন রিটেনে আমরা একটু মানে যেটা ফরম্যাট করে লেখা যাবে এরকম কিছু কোশ্চেন দেওয়ার চেষ্টা করি, একটু গুছায় লেখা যাবে, কিন্তু ভাই আসলে ভাই কোনো সিলেবাস নাই। ভাই কোথায় থেকে কি চলে আসবে আমার মাথায় আর আমি কি ধরে ফেলবো, এটা কোনো স্টেশন নেই। ঠিক আছে। তারপরে বলেছি যেগুলো বেসিক জিনিস সেগুলো একটু ভালো করে পড়বা, মুখস্থ করবা, তারপরেও বাকি যেগুলো আছে সেগুলো একটু মনে রাখার চেষ্টা করবা। তাহলে আমার মনে হয় যে প্রিপারেশনটা তোমাদের জন্য ভালো হবে। ঠিক আছে, ধন্যবাদ সবাইকে ধৈর্য ধরে শোনার জন্য। অনেকক্ষণ ক্লাস নিয়ে নিয়েছি, প্রায় 1 ঘন্টার মতো। তোমরা যে ধৈর্য ধরে তখন ক্লাস করছো, সবাইকে সেটার জন্য ধন্যবাদ। আর আমার পক্ষ থেকে আবারও তোমাদের শুভেচ্ছা থাকলো। আসলে আমার পার্সোনাল মতামত হচ্ছে আমি ক্লাস নেবো 20-25 মিনিট, তার বেশি না। 20-25 মিনিট আসলে বেশি কভার করা যায় না। আমি এটা ধরো জুমে ক্লাস হচ্ছে, কিন্তু আমি যখন লেকচার হলে ক্লাস নিই তখন আসলে আমি মানে একটা টপিক পড়ালে 3টা গল্প করি, তো গল্প করতে করতে আমার টাইম শেষ হয়ে যায়। হ্যাঁ, তারপরে ওই জন্য ক্লাস তখন অনেক বেশি লেন্থি হয়ে যায়। তো ঠিক আছে, সবাই ভালো থাকো। আশা করি আমার ক্লাসটা তোমরা এনজয় করেছো এবং তোমাদের পরীক্ষার জন্য অনেক হেল্পফুল হবে। ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম।